হাতে ওয়াইনের বোতল নিয়ে ঢলতে ঢলতে হাঁটছে সুভা। দেখেই বোঝা যাচ্ছে যে ও পুরো ড্রাঙ্ক। আজকে নিজের সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে সবচেয়ে বড় ধোঁকা পেয়েছে ও। একজন যাকেও নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে, আরেকজন যাকেও নিজের বোনের থেকেও বেশি ভেবেছে। দুজন মিলে সুভাকে এমন ধোঁকা দিয়েছে যা ও স্বপ্নেও কল্পনা করেনি। সামটাইম অ্যাগো। অফিসে বসে কাজ করছে সুভা। এমন সময় আননোন নাম্বার থেকে কল আসলো। হ্যালো। মিস শোভা বলছেন? জি। অ্যাকচুয়ালি আমরা হোটেলে রেড লাগিয়েছিলাম, তখন সবার সাথে দুজনকে অ্যারেস্ট করেছি। তারা দাবি করছে যে তারা স্বামী স্ত্রী, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না। কারণ যদি তারা স্বামী স্ত্রী হতো তাহলে এরকম নোংরা হোটেলে কেন আসবে? ছেলেটার ফোনে আপনার নাম্বারটা প্রথমে ছিল, তাই আপনাকে অনুরোধ করছি এসে তাদের পরিচয়টা আমাদের দিতে। কথাগুলো বলে ইন্সপেক্টর কল কেটে দিল। শরীরে ঝিম ধরে যাচ্ছে সুভার। হাত পা সমানে কাঁপছে ওর। কি শুনলো ও এইমাত্র? আভি সত্যিই কোনো মেয়ের সাথে? আর ভাবতে পারছে না সুভা। দ্রুত বেরিয়ে গেল ও পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। ইন পুলিশ স্টেশন। হোয়াট দ্য হেল? আমাদের এভাবে বসিয়ে রাখার মানে কি? আমরা স্বামী স্ত্রী কতবার বলবো আপনাদের? একটু ধৈর্য ধারণ করেন মিস্টার আবি। আমরা প্রমাণের জন্য একজনকে আসতে বলেছি, সে এসে আপনাদেরকে বেল করিয়ে নেবে, তারপরেই আমরা আপনাদেরকে যেতে দেব। আভি কিছুটা ঘাবড়ে যায় ইন্সপেক্টরের কথায়। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে ও। কাকে ফোন করেছেন? আমাকে? সুভার কণ্ঠে আভির চমকে পেছনে তাকালো। সুভাকে পুলিশ স্টেশনে দেখে ভয়ে গলা শুকিয়ে আসছে ওর। সুভা ছলছল চোখে তাকিয়ে আছে আভির দিকে। আভির পাশে রিশা মাথা নিচু করে বসে আছে। মিস শোভাহা। সুভা নিজেকে সামনে ইন্সপেক্টরের সামনে গিয়ে বলল। জি। তা ওনারা কি সত্যি স্বামী স্ত্রী, নাকি হোটেলে অন্য কোনো মতলবে উঠেছিল? সুভা চোখ ভরা ঘৃণা নিয়ে আভি আর রিশার দিকে তাকালো। ওরা মাথা নিচু করে আছে। ওরা সত্য বলছে, দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কোনো খারাপ মতলবে ওরা হোটেলে ওঠেনি। আসলে রিশা রেগে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, ফ্যামিলির কাউকে জানাতে চায়নি বলে ও হোটেলে গিয়েছিল। ও হয়তো বুঝতে পারেনি যে ওই ছেলেটা সুবিধার না। অভি ওকে মানানোর জন্য গিয়েছিল, এর বেশি কিছু না। সুভার কথায় আভি আর রিশা দুজনেই হতবাক। কোথায় সুভা ওদের শাস্তি দিবে তা না, ও ওদের বাঁচিয়ে দিচ্ছে মিথ্যা বলে। আপনি কি হন ওনাদের? সুভা ছলছল চোখে আবির দিকে তাকিয়ে বলল। আ- আ- আমি ওদের বন্ধু, শুধু বন্ধু। আপনাদের এখানে সাইন করতে হবে। সুভা ইন্সপেক্টরের দেখানো কাগজে সাইন করে দিল। সব ফর্মালিটি শেষ করে ওরা বেরিয়ে আসলো পুলিশ স্টেশন থেকে। সুভা আগে আগে হাঁটছে আর আভি ওর পিছনে ছুটে আসছে। শুভা, আমার কথা শোনো। শুভা, দেখো, আমাকে এক্সপ্লেইন করার একটা সুযোগ দাও প্লিজ। সুভা আভির কোনো কথায় কান্না দিয়ে সোজা হাঁটছে আর ওর চোখ মুছছে। আভি দৌড়ে এসে সুভার হাত ধরে ওকে আটকালো। সাথে সাথে সুভা আভির গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে আভি যেন স্তব্ধ হয়ে গেছে। ও বিশ্বাস করতে পারছে না যে সুভা ওর গায়ে হাত তুলেছে। ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি। তোমার এই নোংরা স্পর্শে আমাকে অপবিত্র করার চেষ্টা করবে না। আভিকে থাপ্পড় মারায় রিশা আভির কাছে এগিয়ে আসে। তারপর ন্যাকামো করে ওর গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে। এটা কি করলে সুবাহা? অবির গায়ে কোন সাহসে হাত তুললে তুমি? রিশার কথায় সুভার রাগ আরও বেড়ে যায়। সাথে সাথে এই রিশার হাত টেনে ওর গালেও চর বসিয়ে দেয় সুভা। কোন সাহসে আমার হবু বরের সাথে রুম ডেটে এসেছিস তুই? হ্যাঁ, তুই না আমার বেস্ট ফ্রেন্ড? লজ্জা করে না নিজের বোনের মতো ফ্রেন্ডের হবু বরের উপর নজর দিতে? কতটা নির্লজ্জ বেহায়া হলে মানুষ এমনটা করতে পারে ভেবে পাচ্ছি না আমি। তুমি আমার গায়ে হাত তুললে সুবাহা? হাউ ডিয়ার ইউ! রিশা সুভার গায়ে হাত তুলতে নিলেই আভি ওর হাত ধরে ঘুরিয়ে চর বসিয়ে দিল। তোর সাহস তো কম না? শুভার দিকে হাত বাড়াস তুই? মেরে এখানে পুঁতে রাখবো বলে দিলাম। অবিও তোমাকে থাপ্পড় মারে? এটা আমাদের পার্সোনাল ইস্যু, তোর এখানে নাক গলাতে হবে না। তুই জাস্ট আমার একদিনের বেড পার্টনার, তাই নিজেকে এত বড় মনে করিস না। শুভা আমার হবু স্ত্রী, ওর দিকে হাত বাড়ানোর সাহস দেখাবে না এরপর থেকে।
ঈশা অবাক আভির কথায়। এতদিন চেষ্টা করেও কেন আভিকে সুভার থেকে ফেরাতে পারছে না, বুঝতে পারছে না ও। আভি আবার সুভার দিকে এগিয়ে আসতেই সুভা হাত দিয়ে বাধা দিয়ে বলতে শুরু করে। প্লিজ অভি, আর না। তোমার আর কোনো নাটক সহ্য করতে পারবো না আমি। তুমি যেই ক্ষতটা আমাকে দিয়েছো সেটা মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে থাকবে। তোমার এই মিথ্যা ভালোবাসা, এই ধোঁকা সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি চাইলে ফিরে যেতে পারতাম তোমাকে এখানে এই অবস্থায় ফেলে, কিন্তু যাইনি। ভেবো না যে তোমাকে ভালোবাসি বলে, একদম না। এখন থেকে আমার মনে শুধু তোমার জন্য ঘৃণা থাকবে, ভালোবাসা না। আমি এই জন্য মিথ্যা বলেছি কারণ আমি চাই না যে তোমার কুকর্মের কথা আন্টি জানুক আর কষ্ট পাক। ওনার কথা ভেবে তোমাকে প্রোটেক্ট করেছি আমি। আমি কালকেই আন্টিকে জানিয়ে দেব তোমার সাথে সম্পর্ক টিকিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না। তোমার মতো ক্যারেক্টারলেস মানুষের সাথে বিয়ে করা থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া শ্রেয়। সুভা আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কান্না করতে করতে চলে যায়। আভি অনুতপ্ত হয়ে তাকিয়ে আছে সুভার যাওয়ার পথে। অভি, ও তোমাকে থাপ্পড়। ফাইনালি আমি যা চেয়েছি তা পেতে চলেছি। এখন অভির জীবন থেকে সুবাহা আউট, রিশা ইন। ইন প্রেজেন্ট। চারিদিকে নিস্তব্ধতার মাঝে হেঁটে চলেছে সুভা। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল ও। ওয়াও, আমি তো আজকাল পথে পথে হোঁচট খাচ্ছি। নিজেকে সামলা শুভা। তোকে সামলানোর জন্য আল্লাহ অ্যাঞ্জেল পাঠাবেন না। ছোট থেকে একাই পথ চলেছিস, বাকিটা পথও একাই চলতে হবে। নো ওয়ান ইজ হেয়ার ফর ইউ। সুভা নিজের হিল জুতোগুলো খুলে হাতে তুলে নিল, তারপর ওয়াইনের বোতলে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালো। ঢলতে ঢলতে হাঁটছে আর ওয়াইনের বোতলে চুমুক দিচ্ছে সুভা। হয়তো পেইন ফুলানোর জন্য এটাই সবচেয়ে কার্যকরী ওষুধ। হঠাৎ গাড়ির হর্ন শুনতে পেল ও। চোখে গাড়ির লাইটের আলো রাখছে ওর। চোখ টেনে বোঝার চেষ্টা করছে আসলে সামনে কি আসছে। গাড়ির ড্রাইভার জোরে জোরে হর্ন দিচ্ছে, তাও সুভা মাঝ রাস্তা থেকে সরে আসছে না। সুভার চোখে সব ঝাপসা ঝাপসা লাগছে। সামনে গাড়ি নাকি ট্রেন সেটা বোঝার ক্ষমতা হয়তো হারিয়ে ফেলেছে ও। গাড়িটি সুভার সাথে ধাক্কা লাগার আগেই থেমে যায়, তাও সুভা ব্যালেন্স রাখতে না পেরে নিচে পড়ে যায়। গাড়িতে বসে ল্যাপটপে অফিসের কাজ চেক করছিল রওশন রায়জাদা। হঠাৎ এভাবে ব্রেক করায় বিরক্ত হয়ে ও অনয়কে জিজ্ঞেস করে। হোয়াট দ্য হেল, এভাবে কেউ গাড়ি ব্রেক করে? আদৌ ঠিকঠাক গাড়ি চালানো শিখবে না। যাও গিয়ে দেখো মরে গেছে নাকি বেঁচে আছে, যত সব মূর্খের দল। জি বস। অয়ন দ্রুত নেমে সামনে যায়। সামনে একটি মেয়ে পড়ে আছে দেখে অবাক হয় ও। আপনি ঠিক আছেন? অয়ন গিয়ে সুভাকে সোজা করতেই চমকে যায়। এটা তো সুবাহিয়া ম্যাম। অয়ন দ্রুত উঠে রওশনের কাছে যায়, তারপর বলতে শুরু করে। বস, ওই মেয়েটা। কি? ওই মেয়েটা? আমাকে বের হতে হবে, রিডিকিউলাস। রওশন কার থেকে বেরিয়ে সুভাকে দেখে অবাক হয়। সুভা? রওশন দ্রুত সুভার পাশে গেল। সুভার গা থেকে ওয়াইনের গন্ধ আসছে, আর পাশেই বোতল দেখে রওশন বুঝতে পারে যে সুভা ড্রাঙ্ক। হালকা জ্ঞান ফিরেছে সুভার। পিটপিট করে চোখ খুলেই সামনে রওশনকে দেখছে, কিন্তু ভাবছে এটা আভি। ইউ চিটার, তুমি আবার আমার সামনে আসার সাহস কিভাবে করলে? স্টে অ্যাওয়ে ফ্রম মি। সুভার ব্যবহারে রওশন অবাক হচ্ছে, কারণ ওকে সুভা চিটার বলছে। কি বলছো এগুলো? মাথা ঠিক আছে তোমার? আর তুমি এত রাতে একা এই অবস্থায় কেন সুভা? কি হাল করেছো নিজের? সুভাকে কোলে তুলে রওশন গাড়ির দিকে এগোয়। সুভা রওশনের বুকে কিল খুশি দিচ্ছে ইচ্ছে মতো। রওশন সুভাকে ওর পাশের সিটে বসালো, তারপর অয়নকে বলল গাড়ি আভিদের বাড়ির দিকে ঘোরাতে। হঠাৎ সুভার খেয়াল থেকে আভি সরে গেল। এখনও ভাবছে ওর পাশে অচেনা কেউ বসে আছে। ওর কাছে লোকটিকে রওশনের মতো লাগছে। মাতাল হলে যা হয়, টিভিতে দেখেছি, কেউ ভাববে না আমি ড্রিঙ্ক করি। এই, আপনি কি মিস্টার অ্যারোগেন্ট? না না, আপনি উনি হতে যাবেন কেন? আপনি তো কত ভালো। রওশন বিরক্ত হয়ে সুভার দিকে তাকালো। আচ্ছা, আপনি ওই খারুশ আক্রু রওশন রায়জাদাকে চিনেন? রওশন এবার শকড প্লাস রেগে সুভার দিকে তাকালো। মানুষ কতটা রুড অ্যারোগেন্ট হতে পারে তাকে না দেখলে বুঝতামই না।
এক নাম্বার ডেভিল, তেমন বদের হাড্ডি, সারাদিন মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে রাখে। বেটা বুড়ো হয়ে যাচ্ছে তাও বিয়ে করে না। ও নো নো, এমন খারুস আক্রুর অ্যারোগেন্ট ছেলেকে বিয়ে করবে কে? হ্যাঁ, একটু হাসেও না। জন্মের সময় হয়তো মুখে কেউ মধু দেয়নি। সুহাস, শাট ইওর মাউথ। আমার রাগ তুলো না, কারণ আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আরে আপনি রাখবেন কেন? কথায় কথায় রেগে যাওয়া তো খারুশ রায়জাদার কাজ। আমি আদৌ এটা বুঝি না যে উনি মানুষ নাকি এলিয়েন। রওশন নিজে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, আর এইদিকে সুভা রওশনের সার্টিফিকেট তৈরি করছে বকে। অয়ন ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে। ও জানে রওশনের রাগ সম্পর্কে, তাই ভয় হচ্ছে ওর সুভার জন্য। আল্লাহ জানে বেচারির কপালে কি আছে। সুভার বকবক সহ্য করতে না পেরে রওশন আচমকা সুভাকে টেনে ওর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সুভা আচমকা এমন হাওয়ায় অপ্রস্তুত হয়ে পড়ে। সুভা সরে আসতে চাইলে রওশন আর কোমর চড়িয়ে ওকে নিজের আরও কাছে আনে। রাগের বশে এমনটা করলেও হঠাৎ ঘুরের মাঝে হারিয়ে যায় রওশন। সুভা রওশনের কলার খামচে ধরেছে চোখ বন্ধ করে। হঠাৎ মিররে পেছনের দৃশ্য দেখে চোখ বড় বড় হয়ে গেছে অয়নের। সাথে সাথে গাড়ি জোরে ব্রেক করলো ও। আচমকা ব্রেক হওয়ায় রওশন সুভাকে নিয়ে সামনে ঝুঁকে পড়ে। রওশন সুভাকে ছেড়ে রাগীভাবে অয়নকে বলল, গাড়ি চালানো কি ভুলে গেছো অয়ন? বস, আমি স্যারদের বাসার বাইরে পৌঁছে গেছি। রওশন বাড়িতে গিয়ে একবার সুভার দিকে একবার তাকিয়ে কিছু একটা ভেবে অয়নকে বলল। গাড়ি ঘুরিয়ে রায়জাদা ভিলায় ব্যাক করো। অয়ন তাই করলো। সুভা ঢলে পড়েছে রওশনের বুকে। রওশন সুভার দিকে গভীরভাবে তাকিয়ে ওকে নিজের বুকে জড়িয়ে নেয়। সি বস, এটা কি করছেন? সুভাইয়া ম্যামকে কিস করছেন, নিজের ভাইয়ের হবু স্ত্রীকে। আবি স্যার জানলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে এদের মাঝে। গাড়ি থামলো রায়জাদা ভিলার সামনে। রওশন গাড়ি থেকে নেমে সুভাকে কোলে তুলে ভিতরে প্রবেশ করে। অয়নের তো বুক ধকধক করছে। পুরো বাড়ি খালি, শুধু সুভা আর রওশন ভিতরে। বস, সুভাইয়া ম্যামের সাথে উল্টা পাল্টা কিছু করবেন না তো? সুভাইয়া ম্যাম তো ড্যামকা যদি কিছু। না না, আমি এসব কি ভাবছি? আমাদের রহসান স্যার তো এরকম না। উনি আজও কোনো মেয়ের সাথে মিসবিহেভ করেননি। তার উপর উনি তো মেয়েদের থেকে 100 হাত দূরে থাকেন। উনি এরকম কিছুই করবেন না, আমার বিশ্বাস আছে। তাহলে উনি ম্যামকে নিয়ে নিজের বাড়িতে আসলেন কেন? উনি তো পারতেন ম্যামকে আবি স্যারদের বাসায় দিয়ে আসতে। বাড়ি অব্দি পৌঁছেও কেন ফিরে আসলেন? আর ভাবতেই পারছি না। আমার এখানে মাথা ঘামিয়ে লাভ নেই। দুই ভাই বুঝুক, আমি যাই। নিজের কনফিউশন নিয়েই অয়ন গাড়ি ব্যাক করে চলে যায়। রওশন সুভাকে নিজের রুমে নিয়ে এসে ওর বেডে শুইয়ে দেয়। সুভা বেঘরে ঘুমাচ্ছে। রওশন অনেকটা ঝুঁকে আছে সুভার দিকে। রওশনের নিঃশ্বাস সুভার মুখে পড়ছে। এতে সুভার কপালের চুলগুলো হালকা নড়ছে। আজ প্রথমবারের মতো সুভাকে এত কাছ থেকে দেখছে রওশন। সুভার গায়ের রং চাপা, কিন্তু চেহারায় অদ্ভুত মায়া ওর। ঠিক বাম গালে একটা কালো তীর আছে সুভার। তার উপর ঠোঁটেও তিল। এই তিলটার জন্যই রওশন তখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। যখন সুভা অবিরাম কথা বলছিল, ওর দিকে তাকিয়েছিল রওশন অপলক। তখন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি ও, তাই এমন ভুল করে ফেলেছে। ঘুমের মধ্যেই সুভা রওশনের কলার ধরে আছে। রওশন সুভার দিকে আরেকটু ঝুঁকে ওর গালের তেলটায় ঠোঁট ছোঁয়ালো। তারপর ঠোঁটের উপরের তেলটায় হালকা ঠোঁট ছোঁয়ালো। ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছে রওশন। এমন লাগছে সুভাকে টানছে। রওশন সুভার আরেকটু কাছে যেতেই কোথাও একটা বাধা পড়ে ও। এটা ঠিক না। সুভা নিজের হুঁশেই নেই, কিন্তু আমি তো আছি। আমি কোনো ধরনের ভুল করতে পারবো না। রওশন সুভার থেকে সরে এসে ওর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দেয়। রওশন ওর কাবার থেকে নিজের নাইট স্যুট বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। রওশন রায়জাদা। ফ্যামিলি বলতে কেউ নেই। এক কথায় বলতে গেলে ফ্যামিলি থেকেও নেই। আভি রওশনের ছোট আপুর ছেলে। 1 বছরের ছোট আভি রওশন থেকে। ওদের মাঝের সম্পর্ক তেমন একটা ভালো না। আভির আব্বু রওশনকে শুধু নিজের টাকার চাহিদা পূরণের মেশিন ভাবে। সবার জন্য রওশন একজন ডিসিপ্লিন, স্ট্রিক্ট, রুড, অ্যারোগ্যান্ট পারসন। সবাইকে শাসনে রাখে রওশন। ওর অফিস থেকে ধরে বাসার কাজের লোকেরাও রওশনকে ভয় পায়।
মেয়েরা রওশন বলতে পাগল, কিন্তু রওশনের মেয়েদের প্রতি কোনো আসক্তি নেই। ওর যত আসক্তি সব সুভাকে ঘিরে। ফ্রেশ হয়ে এসে রওশন গিয়ে সোফায় বসে পড়ে। ও চোখ স্থির হয়ে আছে সুভার দিকে। কেন যেন নিজের নজর সরাতে পারছে না সুভার উপর থেকে। সুভাকে দেখতে দেখতে কখন রওশন ঘুমের রাজ্যে হারিয়ে যায় ও বুঝতেই পারে না। ইন মর্নিং, ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল সুভার। আড়মোড়া ভেঙে উঠে বসলেও মাথাটা এখনও ছিন ধরে আছে। নিজের মাথা চেপে ধরে কতক্ষণ বসে থাকলেও হঠাৎ চোখ তুলে তাকাতে চমকে ওঠে সুভা। এটা কোথায় ও? বিশাল রুম, আর পুরো রুম সাদা রং দিয়ে সাজানো। দেয়াল থেকে ধরে বেডশিটটাও সাদা। এটা কোথায় আমি? আর এখানে কেন? কার বাসা এটা? সুভা লাফ দিয়ে উঠেই নিজের জামা কাপড় চেক করে। না, সব ঠিকঠাক আছে। স্বস্তির নিঃশ্বাস নিল সুভা। সুভা বেডে বসে রাতের কথা মনে করার চেষ্টা করছে। হঠাৎ কিছু একটার শব্দে ও দরজা থেকে তাকালো। একজন ভদ্র মহিলা ট্রে ভর্তি খাবার নিয়ে রুমে আসছেন। গুড মর্নিং ম্যাডাম, আমি ন্যান্সি, এই বাড়ির কেয়ারটেকার। স্যার বলেছে আপনি উঠলে আপনাকে আগে লেবুর শরবত দিতে। নিন। স্যার? কোন স্যার? রওশন স্যার। রওশনের নাম শুনে সুভার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। রওশন? তার মানে এটা মিস্টার রওশনের বাড়ি, আর আমি এখানে সারা রাত ড্রাঙ্ক অবস্থায় ছিলাম। বাঘের গুহায় সারা রাত, তার উপর ড্রাঙ্ক অবস্থায়। ম্যাম, জুসটা খেলে আপনার শরীর সুস্থ অনুভব হবে। সুভা ন্যান্সির হাত থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে পুরো জুস খেয়ে নিল। ফিলিং বেটার, থ্যাংক ইউ। আমি আসি এখন। স্যার বলেছে আপনাকে তার সাথে দেখা করতে। জি। সুভা দ্রুত বেরিয়ে গেল বাড়ি থেকে। রাজেদা ইন্ডাস্ট্রি। মিস্টার রওশন রাইজাদার কেবিন কোন দিকে? আপনি মিস সুভা আহমেদ? জি। স্যার বলছিলেন আপনি আসলে আপনাকে ওনার কেবিনে বসাতে। আসলে স্যার একটা জরুরি মিটিংয়ে আছেন, তাই আপনার একটু অপেক্ষা করতে হবে। সমস্যা নেই। চলুন আমার সাথে। রওশনের পিয়ে সুভাকে ওর কেবিনে দিয়ে আসে। এটা স্যারের কেবিন। হ্যাভ এ নাইস ডে ম্যাম। সুভা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে কেবিনে প্রবেশ করলো। বিশাল কেবিন দেখে বোঝাই যাচ্ছে যে রওশন কতটা শৌখিন। সুভা ঘুরে ঘুরে দেখছে কেবিনটা। কেবিনে অ্যাডজাস্ট করা বেডরুম আছে, সাথে বারান্দাও। কেবিনে বেডরুম? স্ট্রেঞ্জ। সুভা টেবিলের সামনে হাঁটছে আর ফাইলগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে দরজার দিকে ঘুরে দাঁড়ালো সুভা। রওশন একটা ফাইল দেখতে দেখতে কেবিনে প্রবেশ করছে। রওশনকে দেখে আরেক দফা ক্রাশ খেল সুভা। প্রথম যখন আভি ওকে রওশনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, তখন প্রথম সুভা কার উপর ক্রাশ খায়। রওশনের ড্রেস আপ, ওর কথা বলার স্টাইল, ওর অ্যাটিচিউড, সব কিছু যে কোনো মেয়েকে ঘায়াল করতে সক্ষম। কিন্তু যখন রওশনের রাগ দেখেছে ও, তখন ক্রাশ শব্দটা উল্টে মিস্টার অ্যারোগ্যান্ট হয়ে গেছে। আজও রওশনকে একদম আলাদা লাগছে। ব্ল্যাক শার্ট, চকলেট কালার ব্লেজার, ব্ল্যাক প্যান্ট, হাতে চকলেট কালার বেল্টের ঘড়ি, তার উপর জিম করা বডি। রওশনের ঠোঁট একদম বিদেশিদের মতো গোলাপি। সবচেয়ে ডিফারেন্ট হলো রওশনের চুল, একদম সিল্কি আর কপালে 4-5টা পড়েই থাকে। রওশনকে দেখতে একদম কোনো ফরেন হিরোদের মতো লাগে। মুখের সামনেই তুড়ি বাজাতে ঘোর ভাঙে সুভার। রওশনের সামনে চলে এসেছে। এতক্ষণ ঘোরের মধ্যে বোঝেই নিয়ে সুভা কখন রওশনের সামনে আসলো। লজ্জায় সুভার গাল লাল হয়ে গেছে। সাথে সাথেই চোখ নামিয়ে নেয় সুভা। আর ইউ ওকে সুভা? হ্যাঁ, আমি ঠিক আছি। রওশন গিয়ে ওর ডেস্কে বসলো আর সুভাকে ইশারায় বলল অপোজিটে বসতে। সুভা মাথা নিচু করে বসে পড়ল। নাও টেল মি, কালকে কি হয়েছিল? আভি এমন কি করেছে যে তুমি নেশার ঘরে ওকে সহ্য করতে পারছিলে না? আর কেনই বা তুমি এত রাতে ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় ছিলে? আই ওয়ান্ট টু নো দ্যাট ট্রুথ। আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। কিন্তু মনে থাকে যেন আমি মিথ্যাকে ঘৃণা করি, তাই আমাকে সবটা সত্য বলবে। সুভা ছলছল চোখে রওশনের দিকে তাকালো। সুভার এই কান্না ভরা দৃষ্টি রওশনের বুকে গিয়ে বিঁধছে। এই দৃষ্টিতে কতটা পেইন আছে সেটা হয়তো রওশন অনুভব করতে পারছে। গতকাল ঘটে যাওয়া সব কাহিনী সুভা রওশনকে বলল। রওশন বাকরুদ্ধ হয়ে শুনছে সুভার কথা। ওর আগে থেকেই জানা ছিল আভি কখনো শুধরাবে না।
কলেজ লাইফ থেকেই আভি মেয়েদের প্রতি দুর্বল। ওর কতটা অ্যাফেয়ার ছিল তা হয়তো ওর নিজেরও মনে নেই। সুভার সাথে পরিচয় হবার পর আভির মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছিল রওশন। ও ভেবেছিল হয়তো আভি বদলে গেছে, কিন্তু এখন সুভার কথাগুলোতে রওশনের ধারণা ভুল প্রমাণিত হলো। কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, তেমনি আভিও হয়তো কখনো শুধরাবে না। এখন সুভাকে কি বলে সান্ত্বনা দেবে তা বুঝতে পারছে না রওশন। শত হলেও ওর ভাই আভি। আভির ভুলের বোঝা একটু হলেও ওকে বইতেই হবে। অনেক ভেবে রওশন সুভাকে বলতে শুরু করলো। দেখো শুভা, সুভা রওশনকে থামিয়ে নিজে আবার বলতে শুরু করে। থাক রওশন, আপনাকে ওর সাফাইতে কিছু বলতে হবে না। ও আপনার ভাই হয়, তাই ওর ভুলটা হয়তো আপনার কাছে তত বড় কিছু নয়, কিন্তু আমার কাছে এটা ভুল না, অপরাধ। অভি ধোঁকা দিয়েছে আমাকে, তাই অভির সাথে আমার সম্পর্ক আমি শেষ করে দিয়েছি। হয়তো ও আপনার ভাই হয়, তাই আপনি ওর জন্যই বলবেন, বাট সরি, ওর মতো ক্যারেক্টারলেস চিটার মানুষের সাথে আমি আমার জীবন জড়াতে চাই না। সুভা দাঁড়িয়ে যায়, তারপর বলতে শুরু করে। আমি এখানে আপনাকে শুধু এইটুকুই জানাতে এসেছিলাম। সুভা ওর আঙ্গুল থেকে এঙ্গেজমেন্ট রিং খুলে রওশনের সামনে রাখে। আন্টিকে এটা ফিরিয়ে দিয়েন, ওনার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমার মতো অনাথ মেয়েকে উনি নিজের মেয়ের মতো ভেবেছেন, এটাই আমার কাছে অনেক। কিন্তু হয়তো ওনার মতো মা আমার ভাগ্যে নেই। আমি আগে যেমন একা নিজের পথ চলেছি, বাকিটা জীবনও একা চলতে পারবো। আসি। সুভা চলে যেতে নিলেই রওশন দাঁড়িয়ে বলতে শুরু করে। তুমি ভুল ভাবছো শুভা। সুভা ঘুরে তাকালো রওশনের দিকে। আভি আমার ভাই বলে যে আমি ওর হয়ে কথা বলবো, তা সম্পূর্ণ ভুল। রওশন রায়জাদা কোনো অপরাধকে সায় দেয় না, আর হাসনা অপরাধীকে ক্ষমা করে। ও তোমার সাথে অন্যায় করেছে, আর সেটার শাস্তি হিসেবে তুমি যদি ওর সাথে সম্পর্ক শেষ করতে চাও, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা ভেবে নিও, দুনিয়াটা কিন্তু এত সহজ না। তোমায় নিজেকে সামলানো শিখতে হবে। ডোন্ট ডিপেন্ড অন আদার্স। ডোন্ট ওয়ারি রওশন, আমি নিজেকে সামলাতে পারি। ছোটবেলা থেকেই একাই নিজের পথ চলেছি, বাকিটা পথও একাই চলতে পারবো। সুভা চলে গেল। রওশন এখনো অপলক তাকিয়ে আছে সুভার যাওয়ার দিকে। সুভার ভেতরটার অবস্থা ও অনুভব করতে পারছে। যখন সুভা নিজেকে অনাথ বলেছিল, কতটা বুকে গিয়ে লেগেছে রওশনের। অনাথ শব্দটা কতটা কষ্টে সেটা হয়তো রওশনের থেকে ভালো কেউ জানে না। রওশন উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। থাই গ্লাসের বিপরীতে ব্যস্ত শহরটা দেখছে ও। সবার সবার মতো ব্যস্ত এই শহরে। কারো ব্যথা অনুভব করার সময় কারো নেই। এতটুকুতেই ভেঙে পড়লে চলবে না সুভা। তোমাকে স্ট্রং হতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে দুনিয়ার সামনে। এই ব্যস্ত শহরের ভিড়ে নিজেকে টিকিয়ে রাখতে হবে। তুমি যত কমজোর হবে, আশেপাশের মানুষ তোমাকে ততই দাবানোর চেষ্টা করবে। অনেক কষ্টে ঘুরে দাঁড়িয়েছি আমি, নিজেকে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র এই ব্যস্ত শহরের মানুষদের সাথে টিকে থাকার জন্য। তোমাকেও তাই করতে হবে। দুনিয়া ততটা সহজ না যেমনটা তুমি ভাবো। রওশনের চোখের কোণা দিয়ে পানি জমে আছে, কিন্তু রওশন সেটা গড়িয়ে পড়ার আগেই নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে ফেলে। সবার একটা অতীত থাকে, রওশনেরও আছে। সেটা খুব শীঘ্রই জানতে পারবেন। এদিকে পার্কের একটা বেঞ্চে বসে আছে সুভা। ভাবছে ওর আগের জীবন আর এখনকার মধ্যে কতটা পরিবর্তন এসেছে। বুঝ হওয়ার পর থেকে অনাথ আশ্রমকে নিজের ঘর ভেবেছে সুভা, আর সেখানকার মানুষদের নিজের পরিবার। লেখাপড়ায় ভালো হওয়ার সুবাদে সুভাকে স্কলারশিপ দেওয়া হয়। নিজের যোগ্যতা প্রমাণ করে প্রতিষ্ঠিত হয়েছে সুভা। অনেক পরিশ্রমে সুভা এখন নিজের একটা চাইল্ড এনজিও গড়ে তুলেছে। সুভা একজন ফ্যাশন ডিজাইনার, তার পাশাপাশি এনজিও সামলায় ওর। 1 বছর আগে আবির সাথে একটা সোশ্যাল পার্টিতে দেখা হয়েছিল সুভার। অনেক কম সময়ে অনেক গভীর বন্ধুত্ব হয়ে যায় সুভা আর আবির। রিশা সুভার কলেজ লাইফের ফ্রেন্ড ছিল, সবসময় সুভার পাশে থেকেছে ও। আভি সুভাকে ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আমির মা সুভাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছে। এই ভালোবাসার প্রতি দুর্বল হয়ে পড়ে সুভা, কারণ মায়ের ভালোবাসা কেমন সেটা কখনো বুঝেনি। আশার মাঝেই নিজের মাকে খোঁজার চেষ্টা করেছে সুভা। এর মধ্যে আভি সুভাকে প্রপোজ করে, সুভাও রাজি হয়ে যায়। একমাত্র কারণ ছিল আশা। ও আভির প্রতি নিজের ভালো লাগাকে ভালোবাসার নাম দিয়ে দেয়। আভি আর আশার প্রতি
অনেক দুর্বল হয়ে পড়ে সুভা। কারণ পরিবারের অর্থ কী সেটা এদের কাছ থেকে জেনেছে ও। কিন্তু হঠাৎ করে সব স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল ওর। যাদের এত বিশ্বাস করেছে শেষে তারাই ওকে সবচেয়ে বড় ধোঁকা দিল। নিজেদের প্রতি তাচ্ছিলের হাসি হাসছে সুভা। কত সহজেও মানুষকে বিশ্বাস করে নেয়, আর সেই মানুষ ওকে ধোঁকা দিয়ে বুঝিয়ে দেয় সুভা কতটা বোকা। আর না, আর কারো প্রতি দুর্বল হব না আমি, আর না কাউকে বিশ্বাস করব। বিশ্বাসের মর্যাদা দিতে জানে না কেউ। আমাদের চারপাশে শুধু ধোঁকা বিরাজমান। সুভা নিজের চোখের পানি মুছে নিজেকে নর্মাল করে নেয়, তারপর বলে, আমার জীবন থেকে অভি রিশা নামের অধ্যায় শেষ হয়ে গেছে। ওদের আর কোনো স্থান নেই আমার জীবনে। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ অভি। আভির কল আসছে সুভার ফোনে। কাল থেকে অসংখ্য কল আর মেসেজ এসেছে আভির। সুভা কোনোটারও উত্তর দেননি। আবার কল আসতেই সুভা কল কেটে ফোন সুইচ অফ করে রেখে দেয়। এখন থেকে কোনো পিছুটান নেই। আমি আমার লাইফ নিজের মতো করে গুছিয়ে নিব। আমার লাইফে অভিনামক কারো অস্তিত্বের স্থান হবে না। দ্য নেক্সট ডে প্রতিদিনের মতো অফিসের জন্য রেডি হচ্ছে শোভা। হোয়াইট জিন্স আর হোয়াইট টপস পরে উঁচু করে ঝুঁটি করে নিয়েছে, হালকা মেকআপ আর শুজ, ব্যাস রেডি অফিসের জন্য। শোভার এমন বিহেভ করছে যেন কিছু হয়ই নেই। ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল শোভা। বাইরে আসতেই ওর চোখ গেল সাদা রঙের গাড়িটার দিকে। অভি দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে, হয়তো শোভার অপেক্ষাই করছিল। শোভা অভিকে দেখেও না দেখার ভান করে ওর গাড়ির দিকে গেল। অভি শোভাকে দেখা মাত্রই দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে শোভার গাড়ি অনেক এগিয়ে চলে গেছে। অভি অনেক ডাক দিয়েছিল শোভাকে, কিন্তু শোভা পেছনে ফেরেনি। এটা তুমি ঠিক করছো না শুভা, ইউ হ্যাভ টু পে ফর দিস। আমি আভি রায়জাদা, আমার পেছনে হাজারো মেয়ে ঘুরে, অথচ তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেলে। আমাকে অ্যাভয়েড করার পরিণাম অনেক খারাপ হবে। ইন অফিস। সুভা অফিসে ঢুকতেই ওর সামনেই রিশা চলে আসে। রিশা আর সুভা একই অফিসে কাজ করে। সুভা রিশাকে দেখেও না দেখার ভান করে নিজের ক্যাবিনে চলে যায়। ক্যাবিনে বসে কাজ করছে সুভা, এমন সময় ওর ল্যান্ডফোনে কল আসে। হ্যালো, ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। সুভার বস কল করেছিল, ওকে ক্যাবিনে ডেকে পাঠিয়েছেন উনি। মে আই কাম ইন স্যার? জি স্যার ডেকেছিলেন? জি মিস সুভা, আসলে কালকে একটা প্রদর্শনী থ্রো করা হয়েছে ফ্যাশন ডিজাইনারদের জন্য। আপনাদের নিজস্ব ডিজাইন করা জুয়েলারি আর ড্রেস প্রদর্শন করার সুযোগ দেওয়া হবে সেখানে। এটা আপনাদের জন্য গোল্ডেন চান্স নিজেদের ক্যারিয়ার গড়ার। আমাদের অফিস থেকে দুজন সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে আপনি একজন। রিয়েলি স্যার? কিন্তু আরেকজনকে? রিশা। রিশার নাম শুনে সুভার মুখ ফ্যাকাশে হয়ে যায়। আশা করব আপনারা ভালো পারফরমেন্স দিতে পারবেন। আই উইল ট্রাই মাই বেস্ট। সুভা বেরিয়ে এলো বসের কেবিন থেকে। রিশাও পার্টিসিপেট করবে, তার মানে কালকে রিশার মুখোমুখি হতে হবে ওকে। এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাকে যেভাবেই হোক জিততেই হবেই। মনোযোগ সহকারে কাজ করছে সুভা প্রদর্শনী ফাংশনের জন্য। কাজ করতে করতে কখন অফিস টাইম শেষ হয়ে যায় বুঝতেই পারে না সুভা। হঠাৎ ঘড়ির দিকে চোখ যেতেই দেখে 8টা বেজে গেছে। সবাই হয়তো চলে গেছে এতক্ষণে। সুভা সব গুছিয়ে রেডি করে বেরিয়ে পড়লো অফিস থেকে। বাইরে আসতেই আভিকে গাড়ির সামনেই দেখতে পেল সুভা। হয়তো ওর জন্যই অপেক্ষা করছিল এতক্ষণ। সুভা আভিকে অ্যাভয়েড করে চলে যেতে নিলেই আভি এসে সুভার হাত ধরে আটকায়। সমস্যা কি তোমার? হ্যাঁ, কালকে থেকে এত ফোন এত মেসেজ দিচ্ছি, কোনোটা রিপ্লাই করনি, আর আজ সকালে আমাকে এভাবে ইগনোর করলে যেন আমি তোমার চোখে পড়িনি। আভি সুভার হাত খুব জোরে ধরেছে, এতে সুভা ব্যথায় হাত ছোটাছুটি করছে। ওর চোখে পানি চলে এসেছে ব্যথায়। আমার হাত ছাড় অভি, লাগছে আমার। আভি সুভার হাত শক্ত করে ধরে ওকে নিজের কাছে টেনে এনে বলে, লাগুক, আমারও ইগোতে লেগেছিল যখন তুমি আমাকে অ্যাভয়েড করছিলে। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, ঘৃণা করি তোমাকে, বুঝলে? আই হেট ইউ। ডোন্ট ইউ ডেয়ার সুভা, সম্পর্ক ভাঙার নাম মুখেও আনবে না। তোমায় বিয়ে করতে হবে, তাও আমাকে। তোমার পাবার জন্য অনেক কাঠখোড়া পুড়িয়েছি আমি মাঝ রাস্তায়, তুমি আমাকে রেখে যেতে পারবে না। সুভা এবার এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে
দূরে সরে বলতে শুরু করে। তোমার মতো ক্যারেক্টারলেস চিটার মানুষের সাথে আমি কখনো নিজের জীবন জড়াবো না অভি। স্বপ্ন দেখা বাদ দাও। তোমার এই রূপ যদি আগে আমার সামনে আসতো তাহলে কাহিনী এত দূর এগোতো না। আরও আগে তোমার থেকে আলাদা হয়ে যেতাম আমি। সুভার কথায় আবির রাগ উঠে যায়, আর ও সুভার সামনে গিয়ে পেছন দিয়ে ওর চুলের মুঠো ধরে বলতে শুরু করে। ভুলেও আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে না শোভা, না হলে আমার ভয়ঙ্কর রূপ দেখতে বাধ্য হবে। তোমার উপর শুধু আমার অধিকার আছে, অনলি মাই। আমি যেমনই হই তোমাকে আমার হয়েই থাকতে হবে। সুভা আবিকে ধাক্কা দিয়ে ওর গালে চড় বসিয়ে দেয়, তারপর চিল্লিয়ে বলে, কখনো না। তোমার মতো মানুষের সাথে জীবন জড়ানোর থেকে ভালো আমি মরে গেলে খুশি হব। তোমার চেহারাও আমার কাছে ঘৃণিত। সুভা কান্না করতে করতে আবির সামনে থেকে দৌড়ে চলে গেল। আবির রাগ মাথায় চড়ে বসেছে সুভার থাপ্পড়ে। আবির নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে গাড়ির গ্লাসে জোরে খুশি মারে। গাড়ির গ্লাস তেমন কিছু না হলেও ওর হাত আঙ্গুলের সাইড দিয়ে কেটে যায় আর রক্ত বের হতে শুরু করে। আবির উপর রাগ দেখিয়ে গাড়ি না নিয়ে সুভা বেরিয়ে আসে। মাঝ রাস্তা দিয়ে কান্না করতে করতে হাঁটছে সুভা। আবির কথাগুলো অনেক কষ্ট দিয়েছে ওকে। হঠাৎ সুভার সামনেই একটা গাড়ি আসতেই কেউ সুভার হাত টেনে সরিয়ে দেয়। সুভার সামনে তাকিয়ে দেখে রওশন দাঁড়িয়ে আছে। আর ইউ ম্যাড? এভাবে মাঝ রাস্তা দিয়ে কেউ হাঁটে শুভা? আমি সময় মতো না আসলে কি হতো? কোনো আইডিয়া আছে তোমার? সুভা রওশনকে দেখে নিজের কান্নার বেগ থামাতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে ও। রওশন সুভার কান্নার কারণ বুঝতে পারছে না। হঠাৎ রওশনের চোখ যায় সুভার হাতে। ল্যাম্পপোস্টের লাইটের আলোতে 4 আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। রওশনের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে সুভার। রওশন সুভার গালে আলতো করে হাত রেখে ওকে শান্ত করার চেষ্টা করতে করতে বলে, শুভা দেখো, প্লিজ স্টপ ক্রাইং, সব ঠিক আছে দেখো। সুভা আচমকা কান্নার বেগ বাড়িয়ে রওশনকে জড়িয়ে ধরল। রওশনের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সুভা। রওশন সুভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এক হাত ওর পিঠে রেখেছে। রওশনের হাত মুষ্টিবদ্ধ, হয়তো রাগ কমানোর চেষ্টা করছে। চোখ ও রাগে লাল হয়ে গেছে। এটা তুই ঠিক করলি না আভি, ইউ হ্যাভ টু পে ফর দিস। রওশন সুভাকে নিজের গাড়ি করে ওর বাড়িতে পৌঁছে দেয়। তারপর গাড়ি ব্যাক করে চলে যায় নিজের গন্তব্যে। আবি নিজেদের বাড়ির পার্কিংয়ে নিজের গাড়ি পার্ক করছে। গাড়ি পার্ক করে আবি পার্কিং হল থেকে বের হতে নিলেই কেউ ওর মুখে কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। আবি কিছু বুঝে ওঠার আগেই আগন্তুকটি ওকে গাড়ির সাথে ধাক্কা দিয়ে ওর হাতটি বেঁধে ফেলে কিছু দিয়ে। আবি ছোটাছুটি করছে। আচমকা আগন্তুকটি ওর মুখ বরাবর কয়েকটা পাঞ্চ মারে। আবির নাক দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। ও চিৎকারও করতে পারছে না আর না কাউকে ডাকতে পারছে। আগন্তুকটি আবিকে ধাক্কা দিয়ে ওর শার্টের কলার ধরে গাড়ির ডিক্কির সাথে কয়েকটা বাড়ি দেয়। আবি ছিটকে পড়ে যায় ফ্লোরে। ব্যথায় কাতরাচ্ছে আবি। আগন্তুকটি ওর পাশে হাঁটু গেড়ে বসে, তারপর নিজের প্যান্টের পকেট থেকে একটা আংটি বের করে আবির শার্টের পকেটে ঢুকিয়ে দেয়। আবি হাত ছুড়ছে বাঁধন খোলার জন্য। আগন্তুকটি দাঁড়িয়ে আবিকে ডিঙ্গিয়ে চলে যায়। ওয়াচম্যান পার্কিং ক্রস করে যাওয়ার সময় আবিকে ওই অবস্থায় দেখে ছুটে আসে। তারপর আবির হাতের বাঁধন খুলে দিতে দিতে বলে, স্যার, আপনি ঠিক আছেন? আপনার এই অবস্থা কি করে হলো? আবির হাতের বাঁধন খুলতেই ও এক ঝটকায় নিজের মুখের কাপড়টি সরিয়ে ফেলে দেয়। আবির নাক থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁট আর কপাল ফেটে রক্ত পড়ছে। কে ছিল এখানে? কার এত বড় সাহস আভি রাইজাদের উপর হামলা করার? আমি দেখিনি স্যার, আমি এইমাত্র আসলাম আর আপনাকে এই অবস্থায়। আবির নিজে ঠোঁটের কোনায় আঙ্গুল দিয়ে রক্ত মুছতে মুছতে বলে, কে হতে পারে এটা যে আমার বাড়িতে ঢুকে আমার উপরেই হামলা করে চলে যায়? হঠাৎ আবির খেয়াল হলো লোকটি ওর পকেটে কিছু রেখে গিয়েছে। আবির চটজলদি নিজের পকেট থেকে রিংটি বের করে আবির চমকে যায়, কারণ এটি সুভার রিং, যেটা ও এঙ্গেজমেন্টের দিন সুভাকে পরিয়েছিল। আবির রিংটা মুঠো করে হিংস্র চোখে বলে, তো এটা তোমার কাজ শুভা? আমাকে আমারই বাড়িতে গুন্ডা দিয়ে পিটিয়ে প্রতিশোধ নিলে? তোমাকে তো আমি মাসুম ভাবতাম, কিন্তু তুমি তো। ইটস ওকে, বেবি খেলা তো সবে শুরু। আমার প্রতিঘাতের জন্য প্রস্তুত থেকো।
ইন রাজেতা ম্যানশন। নিজের বেডে বসে হাতে ফার্স্ট এইড করছে রওশন। আবিকে মারা আগন্তুকটি রওশনই ছিল। সুভাকে কষ্ট দেওয়ার যোগ্য শাস্তি দিয়েছে ও আবিকে। আবিকে মারার সময় ডান হাতে আঘাত পেয়েছে ও। হাতের আঙ্গুলের দিক দিয়ে ফেটে রক্ত বের হচ্ছে, সেখানে মলম লাগিয়ে ক্লিন করে নেয় রওশন। রওশন বারান্দায় চলে যায়, তারপর রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে। রওশন কখনো কারো অপরাধ ক্ষমা করে না, সে যেই হোক। ভুল করলে সেটার যোগ্য শাস্তি রওশন দিতে জানে। তো সবচেয়ে বড় ভুল হলো তুই সুভাকে কষ্ট দিয়েছিস। সুভার চোখের পানি আমার বুকের বাঁ পাশের ব্যথা তীব্র করে দেয়। ওর কষ্ট সহ্য হয় না আমার, কিন্তু বারবার তুই ওর কষ্টের কারণ হয়ে দাঁড়াস। ভেবেছিলাম সুভা তোর সাথে সুখী থাকবে, তাই ওকে তোর কাছে সঁপে দিয়েছিলাম। কিন্তু না, আমি ভুল ছিলাম। তুই ওর যোগ্য না। আমি সব সময় সুভার পাশে ছিলাম, আছি আর থাকবো ছায়া হয়ে। আমার ভালোবাসা আমার মাঝেই থাকবে ওর হারালে। দিস ইজ দ্য অ্যাডিকশন অফ মাই লাভ। ওর ভালোর জন্য নিজেকে সব সময় ওর থেকে আড়াল করে রেখেছি। ওর হারালে ওর সব স্বপ্ন পূরণ করেছি, ওকে সব কষ্ট আর সব বিপদ থেকে রক্ষা করেছি। ভবিষ্যতেও এটাই করব। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। আগে ভাবতাম তোর সাথে ওর খুশি জড়িয়ে আছে, তাই তোদের মাঝে আসার চেষ্টা করিনি। কিন্তু এখন তুই ওর জন্য সবচেয়ে বড় বিপদ, তাই তোর আর সুভার মাঝে আমি দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবো। রওশন শক্ত করে রেলিংটা ধরে, এতে ওর হাত থেকে আবার রক্ত ঝরতে শুরু করে। কিন্তু এতে রওশনের কোনো ভ্রুক্ষেপ নেই। ও নিজের মতো করে আকাশের দিকে তাকিয়ে আছে। ইন মর্নিং সুভা নিজের সব প্রেজেন্টেশন গুছিয়ে নেয়। আজ অনেক বড় দিন ওর জন্য। এত বড় কম্পিটিশনে পার্টিসিপেট করছে ও। রেডি হয়ে বেরিয়ে পড়ে সুভা। শহরের সবচেয়ে বড় প্রদর্শনী হল বুক করা হয়েছে কম্পিটিশনের জন্য। 2 রাউন্ডের প্রতিযোগিতা হবে 2 দিনে। সেখানে থাকা এবং কাজের সব ব্যবস্থা করা হয়েছে। সুভা অফিসে পৌঁছেই ওর বসের কাছে গিয়ে সব ফাইল জমা দেয়। দীপ্ত, ওয়েল ডান শুভা, তোমার সবগুলো ডিজাইন। থ্যাংক ইউ স্যার। দীপ্ত সুভাকে সব রুলস বুঝিয়ে ওকে নিয়ে স্টুডিওতে চলে আসে, যেখানে কম্পিটিশন থ্রো করা হবে। স্টুডিওর পাশেই হোটেল বুক করা, যেখানে সবার থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রায় দেশের নামকরা অনেক ফ্যাশন ডিজাইনাররা এখানে পার্টিসিপেন্ট করতে এসেছে। তাদেরকে দেখে সুভার চেহারার রং পাল্টে যায়, কারণ সবাই অনেক বড় মাপের কম্পিটিটর ওর জন্য। এদেরকে বিট করা হয়তো অনেক কষ্টসাধ্য হবে সুভার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো রিশাও এখানে আছে। যতটুকু সুভা রিশাকে চিনি, ও জিতার জন্য যে কোনো সীমানা অতিক্রম করতে পারে। আর এখন তো সুভা ওর সবচেয়ে বড় শত্রু। সুভাকে হারানোর জন্য নিশ্চয়ই ওর মাথায় কোনো না কোনো কুবুদ্ধি ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই কম্পিটিশনের চিফ গেস্টরা চলে আসবেন। তারপর তারা তোমাদের ফাইল জমা নিয়ে রাতে কম্পিটিশন শুরু করবে। বাট স্যার, চিফ গেস্ট কারা? আসলেই দেখতে পারবে। বাইরে সবাই শোরগোল করছে যে চিফ গেস্ট চলে এসেছে। সব রিপোর্টাররা গেটের সামনে প্রস্তুতি নিচ্ছে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। চলো। দীপ্ত সুভাকে নিয়ে হলের বাইরে চলে আসে। প্রথমে গাড়ি থেকে একজন মহিলা নেমে আসেন। সব রিপোর্টাররা তার কাছে গিয়ে প্রদর্শনী সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে। ইনি হচ্ছেন আনিকা বোস, আমাদের শহরের সবচেয়ে নামি দামি ফ্যাশন ডিজাইনার। পরে আরেকটা কালো গাড়ি এসে থামে। সবার নজর সেখানে শিফট হয়ে যায়। রিপোর্টাররা দৌড়ে সেই গাড়ির সামনে যায়, আর কিছু গার্ডস এসে তাদের গাড়ি থেকে একটু দূরে সরিয়ে দেয়। একজন গার্ড দরজা খুলে দিতেই বেরিয়ে আসে চিফ গেস্ট। তাকে দেখে সুভা যেন 440 ভোল্টের ঝটকা খেল। মুখ থেকে অটোমেটিকলি একটা শব্দ বেরিয়ে আসলো। মিস্টার অ্যারোগেন্ট। রওশন গাড়ি থেকে নেমেই নিজের প্যান্টের 2 পকেটে হাত গুছিয়ে স্ট্রেইট হয়ে দাঁড়ায়। রওশনের ডান হাতে এখনও সাদা ব্যান্ডেজ করা, ধূসর রঙের শার্ট আর সাদা কোট ও প্যান্ট, হাতে ধূসর রঙের বেল্টের ঘড়ি, কালো শুজ। রাতের বেলাতেও চোখে সানগ্লাস লাগানো রওশনের। সুভা রওশনের ব্যাপারে সব কিছু নিয়ে কনফিউজড থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে রওশন রাতের বেলাতেও অধিকাংশ সময় সানগ্লাস পরে থাকে। এটার কারণ সুভা জিজ্ঞেস করতে গিয়েও ভয়ে আর জিজ্ঞেস করতে পারে না। রাতেও সানগ্লাস পরা, এটা আবার কেমন স্টাইল বুঝতেই পারে না সুভা। রওশনের গার্ডসরা দুদিক দিয়ে সবাইকে আটকে রেখেছে, যেন কেউ রওশনের কাছে যেতে না পারে। দূর থেকে এই রিপোর্টাররা প্রশ্ন ছুড়ে মারছে ওর উপর। রওশন কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা হলের দিকে হাঁটা ধরে।
ওর পেছনে ওর কিছু গার্ডসরা আসছে। রওশন সুভাকে ক্রস করে ভেতরে চলে গেল। দেখেও না দেখার ভান করলো ও সুভার সাথে। রওশন রায়জাদা এই কম্পিটিশনের চিফ গেস্ট? ও নো, তাহলে আর আমার জেতা লাগবে না, কারণ এনার সামনে গেলেই তো আমার হাত পা কাঁপে। কিন্তু কেন সেটাই জানি না, তার সামনে কথা বলতে গেলেও চোখে চোখ পড়লে আমার দম বন্ধ হয়ে আসে। আমি কিভাবে পার্টিসিপেট করব? রওশন চলে যেতেই সবাই এক এক করে ভেতরে চলে যায়। কাম সুভা, গেট প্রিপেয়ার্ড ইয়োরসেলফ। জি। আনিকার অ্যাসিস্ট্যান্ট এসে সবার ফাইল নিয়ে যায়। সবাই তাদের ফাইল জমা দিয়ে দেয় তার কাছে। আপনাদের এক এক করে ডাকা হবে কেবিনে। ফাইল নিয়ে যাওয়ার পর সবাইকে এক এক করে ডাক পাঠানো হয় প্রশ্ন করার জন্য। সুভার ডাক আসতেই ভয়ে ওর হাত পা কাঁপতে শুরু করে। বি স্ট্রং সুভা, তুই পারবি। সুভা বুকে ফু দিয়ে কেবিনে প্রবেশ করলো। রওশন নেই কেবিনে। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সুভা। কাম সুবা, বসো। জি। তোমার প্রত্যেকটা ডিজাইনই আউটস্ট্যান্ডিং হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। আমি তোমাকে কম্পিটিশনের জন্য সিলেক্ট করেছি। আজ রাত্রে প্রথম রাউন্ড এবং কালকে লাস্ট। সো অল দ্য বেস্ট। সুভা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। আনিকার সাথে হাত মিলিয়ে সুভা খুশি খুশি বেরিয়ে আসে কেবিন থেকে। বের হওয়ার সাথে সাথে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় সুভা, কিন্তু পড়ে যাওয়ার আগেই সামনের মানুষটি ওকে ধরে ফেলে আর টান দিয়ে নিজের বুকে এনে পালায়। সুভা আচমকা পড়ে যাওয়ায় ভয় পেয়ে যায় আর ব্যালেন্স রাখতে না পারায় সামনের মানুষটিকে জড়িয়ে ধরে। মানুষটির হার্টবিট গুনতে পারছে সুভা। মনে হচ্ছে এই হার্ট ওরই নাম নিচ্ছে। চেনা একটা পারফিউমের সুবাস নাকে আসছে সুভার। লোকটিকে তা বুঝে ওঠার সাথে সাথেই সুভা ধরফুরিয়ে সরে যায়। ওর সামনে ও যমরাজ অর্থাৎ রওশন দাঁড়িয়ে আছে। সুভাকে এভাবে সরে যেতে দেখে রওশন চোখ পাকিয়ে বলে, তুমি সারাক্ষণ এমন ধরফর অবস্থায় থাকো কেন বুঝি না। যেখানে যেখানে পড়ে যাওয়া কি তোমার হবির আওতায় পড়ে? এমন জিরাফের সাথে ধাক্কা লাগলে তো পড়বই। কিছু বলতে? কই না তো, বলছিলাম আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। সুভা রওশনকে সাইড কাটিয়ে চলে যেতে নিলেই রওশনের কথায় থমকে যায়। অল দ্য বেস্ট সুভা। সুভা অবাক চোখে তাকালো রওশনের দিকে। এই খারুশ রায়জাদা ওকে অল দ্য বেস্ট বলছে, ভাবা যায় এগুলা? রওশন সুভার দৃষ্টি উপেক্ষা করে আবির বলতে শুরু করে, একটা কথা সবসময় মনে রাখবে, এটা প্রতিযোগিতা, আর প্রতিযোগিতায় কেউ কারো আপন হয় না। তোমার আশেপাশে যারা আছে সবাই জিতার জন্যই এখানে এসেছে, তাই কারো উপর বিশ্বাস করে নিজের বিপদ ডেকে এনো না। সবসময় কিন্তু তোমার সুরক্ষার জন্য আমি পাশে থাকবো না। তোমার নিজের সুরক্ষা তোমায় নিজে করা শিখতে হবে। রওশন কথাগুলো বলে সুভার জবাবের অপেক্ষা না করেই কেবিনে চলে গেল। সুভা হাঁ হয়ে তাকিয়ে আছে এখনো রওশনের যাওয়ার দিকে। পরামর্শ তো ভালোই দিল এই খরুশ রায়জাদা, কিন্তু শেষের কথাটা কি বলে গেল? ইনি নাকি সব সময় আমার রক্ষা করার জন্য আমার পাশে থাকে। কি মিথ্যক লোক! একদিন শুধু এনার গাড়ির সামনে পড়েছি আর ইনি আমার হেল্প করেছেন নিজের বাড়িতে নিয়ে গিয়ে, কিন্তু যেভাবে ভাব দেখিয়ে বলে গেলেন কত বছর ধরে আমার পাশে থেকে আমার প্রোটেক্ট করেছে। সুভা রওশনের কথায় প্রতিবারই কনফিউজড হয়ে পড়ে। মাঝে মধ্যে রওশনকে একটা মিস্টিরিয়াস ধাঁধার মতো লাগে সুভার কাছে। কম্পিটিশনের সময় হয়ে যাচ্ছে তাই সুভা আর না ভেবে চলে আসে ওখান থেকে। সুভা স্টাফ রুমে এসেই আভিকে দেখতে পায়। আভিকে দেখে সুভা কিছুটা ঘাবড়ে যায়, কারণ আভির মাথা ব্যান্ডেজ করা, নাকে ছোট ব্যান্ডেজ, আর ও কিছুটা ফুলে আছে। অভির এ অবস্থা কিভাবে হলো? আভি সুভাকে দেখে ওর দিকে এগিয়ে আসে। আভির চোখ লাল হয়ে আছে, এমন লাগছে সারা রাত ঘুমায়নিও। আভি সুভার কাছে আসতেই সুভা পিছিয়ে যেতে নেয়। তখনই আভি সুভার হাত ধরে টান দিয়ে নিজের কাছে আনে। কি হয়েছে সুভা? এখন আমি কাছে আসলেই পিছিয়ে পড়ো কেন? নতুন কাউকে পেয়ে গেছো নাকি? আমি তোমার মতো না অভি, যদি হতাম তাহলে অবশ্যই নতুন কাউকে নিজের জীবনের সাথে জড়াতাম, কিন্তু তোমার কাছ থেকে যে ধোঁকা পেয়েছি তারপর থেকে পুরুষ নামক জাতিকেই ঘৃণা করতে ইচ্ছে করে। এত মাসুম সেজো না সুভা। দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, কিন্তু আমার পিঠ পিছে কত কি করছো তার আন্দাজ আমার আছে। অভি, লাগছে আমার, ছাড়ো। তা তোমার নতুন আশিকের নাম কি জানতে পারি?
আভির কথায় সুভা অবাক চোখে ওর দিকে তাকালো। মানে? মানেটা খুব সোজা। তোমার নতুন আশিকটা কে, যাকে দিয়ে তুমি আমার এই অবস্থা করিয়েছ? একবার শুধু নামটা বলো শোভা, তারপর দেখ তোমার আশিকের আশিকি আমি কিভাবে শেষ করি। সুভা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল আবির থেকে। পাগল হয়ে গিয়েছো তুমি অভি? আমি এরকম কিছুই করাইনি তোমার সাথে। রিয়েলি? তাহলে এটা ওই লোক পেলো কি করে? আমার বাড়িতে ঢুকে আমাকেই মেরে আমার পকেটের রিংটা পুড়ে দিয়ে গেছে। রিংটা কি হাঁটতে হাঁটতে তার কাছে চলে গিয়েছিল? রিংটা দেখে সুভা অবাক হয়ে যায়। এটা তো ওর রওশনকে দিয়েছিল। তাহলে কি রওশন আবিকে মেরেছে? আর রওশন এমন কেনই বা করবে? আবি তো ওর ভাই হয়। এই মুহূর্তে আবিকে মিথ্যা বলতে হবে, না হলে ও রওশনের কোনো না কোনো ক্ষতি করে বসবে। ওদের দুজনের সমস্যায় ও রওশনকে জড়াতে চায় না। এই রিংটা আমি কাউকে দেইনি, তোমার সাথে ঝগড়া হয় আমি তখন রেগে এটা রাস্তায় ফেলে দিয়েছিলাম। সুভার কথায় আফি টাসকি খায়, কারণ জানে সুভা কখনো মিথ্যে বলে না। তাহলে ও নতুন শত্রু উদয় হলো কোত্থেকে? তুমি সত্য বলছো শোভা? সত্যি কি তুমি তাকে চেনো না? আমি মিথ্যা কথা বলি না, এতদিনেও আমাকে চিনতে পারলে না? আই এম সরি শুভু। চিন্তায় পড়ে যায় আভি। সুভাকে জড়িয়ে ধরতে আসলেই সুভা পিছিয়ে যায়। আই ডোন্ট নিড ইউর সরি। তুমি এখান থেকে চলে গেলে আমি খুশি হব। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু আমি তোমার আশপাশেই আছি। অল দ্য বেস্ট বেবি। আভি চলে যেতেই সুভা চিন্তায় পড়ে যায়। রওশন এমনটা কেন করবে ভেবেই পাচ্ছে না ও। যেভাবেই হোক রওশনের সাথে দেখা করে ওর সব প্রশ্নের উত্তর নিতে হবে। আফটার সাম টাইম সুভা আর বাকি সব কম্পিটিটররা হলে বসে আছে। সবাই নিজেদের প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত। অপর সাইডে রিশা বসেছে। সুভার পাশে একটা ছেলে বসেছে। হাই মিস সোফা, হাই। আমি জাহিদ। নাইস টু মিট ইউ। সুভা জাহিদের সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করছে। আসলে জাহিদ একটু বেশি চিপকো টাইপের, আর ওর দৃষ্টি ও সুভার কাছে কেমন যেন লাগছে। আসলে জাহিদ একটু বেশি চিপকো টাইপের, আর ওর দৃষ্টিও সুভার কাছে কেমন যেন লাগছে। রওশন আর আনিকা আসতেই প্রেজেন্টেশন শুরু হয়। সবার প্রেজেন্টেশন সুন্দর হয়েছে, কিন্তু রওশন কারোটাই দেখছে না। ও নিজের ফোন নিয়ে ব্যস্ত। সুভার প্রেজেন্টেশনের ফাইল আনিকা ধরতেই রওশন ওর থেকে ফাইলটা নিয়ে নিজেই চেক করে। সব ফাইল চেক করা শেষে রওশন আনিকাকে কিছু বলে বেরিয়ে যায় হল থেকে। আনিকা এতগুলো কম্পিটিটর থেকে শুধু 5 জন সিলেক্ট করে, আর তার মধ্যে সুভা, জাহিদ আর রিশাও আছে। কালকে ফাইনাল রাউন্ড করা হবে, তাই সবাইকে হলের সামনে বুকিং করা হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সুভা নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে হোটেলে চলে যায়। আভিও সেম হোটেলে রুম বুক করেছে, যেন সুভার উপর নজর রাখতে পারে। আভি সুভার সাথে কথা বলার চেষ্টা করলেও সুভা ওকে অ্যাভয়েড করে। সুভার রুম 3rd ফ্লোরে 125 নম্বরে। সুভা নিজের রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ বাদে সুভা ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। হঠাৎ দরজায় কেউ নক করে। সুভা গিয়ে ডোর খুলে দেয়। জাহিদ দাঁড়িয়ে আছে রুমের বাহিরে। জাহিদ, আপনি? কেন আসতে পারি না? সুভাকে ভালো করে স্ক্যান করে জাহিদের দৃষ্টি সুভার কাছে ভালো লাগছে না। কিছু একটা ঘাপলা মনে হচ্ছে। না মানে এই সময় কোনো প্রয়োজন ছিল? জাহিদ সুভাকে সাইড করে ওই রুমে ঢুকতে ঢুকতে বলে, প্রয়োজন তো ছিল। এভাবে জাহিদ রুমে ঢুকে পড়ায় কিছুটা অবাক হয় সুভা। তাও ভদ্রতার খাতিরে ও কিছু বলল না। কি প্রয়োজন? তোমাকে। জি। আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই ক্লিয়ারলি বলছি, প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে, তাই আমার তোমাকে চাই। এখন তুমি নিজের ইচ্ছায় রাজি হবে নাকি সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে। সুভা শকড প্লাস রেগে যায় জাহিদের কথায়। ওর রুমে এসে ওকে বাজে প্রস্তাব দিচ্ছে, কি সাহস! জাহিদ সুভার কাছে এসে ওর গালে হাত রাখতে নিলেই সুভা সরে বের যায়। হন আমার রুম থেকে এক্ষুনি, না হলে আমি গার্ডসদের ডেকে আপনাকে বের করব। জাহিদ সুভার হাত ধরে ওকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। তারপর বলল, স্টুপিড সুভা, এত ড্রামা করার কিছু নেই, কেউ কিছু জানতে পারবে না, প্রমিস। সুভা জাহিদের ধাক্কা দিয়ে সরিয়ে ওর গালে চড় বসিয়ে দেয়। তারপর বলে, আপনার মতো বাজে মন মানসিকতা আমার না জাহিদ। নিজের এই ফালতু অফার নিয়ে বের হন এক্ষুনি, জাস্ট গো। সুভার হাতে চড় খেয়ে জাহিদের মাথার রক্ত গরম হয়ে যায়।
ও রেগে সুভার হাত ধরে ওকে ধাক্কা দিয়ে বেটে ফেলে দিয়ে বলে, ভালোই ভালোই বলছিলাম, বাট আফসোস তোমার মতো মেয়েরা ভালো কথার দাম দিতে জানে না। তোমাদের সাথে জবরদস্তি করতে হয়। সুভা উঠে যেতে নিলে জাহিদ সুভার হাত চেপে ধরে বেটে। দেখেন ভালো হবে না বলে দিলাম। সুভার ধাক্কায় জাহিদ তিল পরিমাণ নড়ছে না, বরং ওর হাত আরো জোরে চেপে ধরছে। জাহিদ সুভার দিকে আরেকটু এগিয়ে যেতে নিলেই বাধা অনুভব করে। হঠাৎ কেউ পেছন দিয়ে ওর গলা চেপে ওকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। জাহিদ সরে যেতেই সুভা এক ঝটকায় উঠে পড়ল। সামনে মানুষটিকে দেখে সুভার রিয়েকশন বদলে যায়। রওশন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে জাহিদের দিকে, চোখ দুটো দিয়ে যেন লাভা বের হবে এমন ভয়ঙ্কর লাল হয়ে আছে রওশনের চোখ। রাগে ঘাড়ের রগও ফুলে গেছে, আর হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে যেন রাগ সংবরণ করতে পারে। রওশনকে দেখতে এতটা ভয়ঙ্কর লাগছে যে সুভার গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে। এমন লাগছে জাহিদকে যেন কাঁচা চিবিয়ে খাবে রওশন। স্যার আপনি? কেন নিজের একান্ত মুহূর্তে আমাকে এখানে আশা করনি? না স্যার, আসলে জাহিদ কথাগুলো বলতে বলতে উঠতে নিলে রওশনের বুকে লাথি দিয়ে ওকে দূরে ছিটকে ফেলায়। জাহিদ সোজা দরজার সাথে বাড়ি খায়, আর দরজায় ধাক্কা চোটে বন্ধ হয়ে যায়। অটোমেটিক লক দরজা, তাই সামান্য পুশ করায় বন্ধ হয়ে গেছে। আহ রওশন জাহিদের দিকে তেড়ে গিয়ে ওর কলার ধরে দাঁড় করে আরো 4-5টা ঘুষি মারল নাক বরাবর। রওশন জাহিদকে মারছে আর চিৎকার করে বলছে, তোর সাহস কি করে হয় সুভার দিকে খারাপ দৃষ্টি দেওয়ার? শুধু তা নয়, ওর দিকে হাত বাড়ানোর সাহস পেলি কোথায় তুই? সুভা মারপেটকে ভয় পায় প্রচুর। রওশনের এই রূপ দেখে ও যেন ভয়ে জমে গেছে। ভয় কাঁপছে সুভা দূরে দাঁড়িয়ে। এদিকে সুভার রুমের দিকে আসছে রিশা আর আভি। যদি তোমার কথা 1%ও মিথ্যে থাকে, আমি তোমাকে কি করব? ইউ হ্যাভ নো আইডিয়া। আমি নিজের চোখে দেখেছি অবি ওই জাহিদকে সুবাহার রুমে যেতে। এত রাতে একটা ছেলে একটা মেয়ের রুমে কেন যাবে বলো? নিশ্চয় ওদের মাঝে কিছু চলছে। আজকেই তুমি প্রমাণ পেয়ে যাবে তোমার সুবাহা কত বড় ক্যারেক্টারলেস। যদি রিশার কথায় সত্যতা থাকে, তাহলে কি জাহিদি সেই লোক যে সেদিন আমার উপর হামলা করেছিল? ইন রুম রওশন জাহিদকে মারতে মারতে প্রায় আধমরা বানিয়ে ফেলেছে। নিস্তেজ হয়ে গেছে জাহিদ, আর একটু হলে বুঝিয়ে মরেই যাবে। জাহিদের এই অবস্থা দেখে সুভার ভয় আরো বেড়ে যায়। ও দৌড়ে রওশনের কাছে গিয়ে ওকে আটকানোর চেষ্টা করে। রওশন এবার ছেড়ে দিন প্লিজ, মরে যাবে ও। সুভার কথা যেন রওশনের কানে যাচ্ছে না। ও জাহিদকে মারতেই আছে। সুভা গিয়ে রওশনের হাত ধরে ফেলে। এতে রওশন সুভার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। রওশনের এই দৃষ্টি যথেষ্ট সুভাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। সুভা রওশনের দিকে তাকিয়ে ঠক গেল, তারপর আমতা আমতা করে বলল, ওর কিছু হলে আপনারও বিপদ হবে রওশন। রওশন এবার সুভার বাহু ধরে ওকে নিজের কাছে এক ঝটকায় নিয়ে আসলো। তারপর তাতে দাঁত চেপে বলতে শুরু করলো, এত কিসের কথা ছেলেদের সাথে? হ্যাঁ, হলেও দেখেছিলাম এই ছেলের সাথে কতটা ক্লোজলি বসেছিলে তুমি, কথাও বলছিলে। বাহ, সবাইকে নিজের মতো অবুঝ ভেবো না সুভা। কার মনে কি আছে কেউ বলতে পারে না, তাই নিজের বিপদ নিজে টেনে আনা বন্ধ করো। আমি বুঝতে পারিনি এই লেখাটা এমন হবে। রওশন সুভাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল শক্ত করে। সুভা রওশনের বুকে মুখ গুজে কান্না করছে। এই মুহূর্তে এই জায়গাটা ওর কাছে সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে। কেন বুঝো না সুভা? আমি সবসময় তোমার পাশে থাকতে পারবো না, আমাকে যে চলে যেতে হবে। তাই তোমাকে স্ট্রং হতে হবে সুভা, নিজের প্রোটেকশন নিজে করা শিখতে হবে। আমার অস্তিত্ব তোমার জীবনে ক্ষণিকের, কিন্তু তোমার এখনো পুরো জীবন পড়ে আছে দুনিয়াটাকে নতুন করে দেখার জন্য। হঠাৎ দরজায় নক পড়ে, আর সুভা আর রওশন দরজার দিকে তাকায়। এক নাগারে কে যেন দরজা ধাক্কা দিচ্ছে। সুভা রওশনের থেকে সরে গিয়ে বলতে শুরু করলো, ও নো, এই সময় আবার কে আসলো? রওশন গিয়ে দরজা খুলতে নিলেই সুভা ওকে বাধা দিয়ে বলতে শুরু করে, আপনি পাগল রওশন, আপনাকে এত রাতে আমার রুমে দেখলে সবাই কি ভাববে বুঝতে পারছেন? যা ভাবার ভাবুক, আই ডোন্ট কেয়ার। বাট আই ডু কেয়ার। আপনি কম্পিটিশনের চিপ, আর
আপনি আমার সাথে রুমে দেখলে আপনার বদনাম হবে। আপনি লুকান প্লিজ। হোয়াট? আমি লুকাবো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে, আপনি ওয়াশরুমে যান। না না, খাটের নিচে। না, আলমারিতে। হ্যাঁ হ্যাঁ, আলমারিতে বেস্ট হবে, আপনি ওখানে লুকান। রওশন রায়জাদা কারো ভয় লুকায় না। আমি কোথাও যাব না। আপনার ইগোটা প্লিজ কিছু সময়ের জন্য তালা মেরে রাখুন, আমার জন্য প্লিজ। দেখো সুভা, দরজা ধাক্কানো আরও বেড়ে গেছে। সুভা রওশনের হাত ধরে ওকে আলমারির ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। তারপর বলে, আমার জন্য কিছুক্ষণ ভিতরে থাকেন প্লিজ। রওশন আর কিছু বলতেই পারল না, রাগে ও শরীর জ্বলছে। সুভা আলমারি বন্ধ করে দিয়ে দরজা খুলে। দরজা খুলতে আভি হন্তদন্ত করে ভিতরে ঢুকে, ওর পেছনে রিসাও। কোথায় ও? হ্যাঁ, আভি চোখ যায় ফ্লোরে পড়ে থাকা জাহিদের দিকে। বেচারা মার খেয়ে পেইন্ট হয়ে পড়ে আছে। এ অবস্থা কে করলো? আমি সুভার কথা শুনে আভি আর রিসা দুজনেই হতভম্ব হয়ে গেল। তুমি ওকে এভাবে পিটিয়েছো? অবভিয়াসলি, এখানে আর কি কেউ আছে যে ওকে পিটাবে? আভি পুরো রুমে চোখ বুলিয়ে নিল, আসলে কেউ নেই। কিন্তু তুমি ওকে এভাবে মারলে কেন? কি অবস্থা হয়েছে ওর? সুভা রিসার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, নিজের কাজের জন্য উচিত শাস্তি পেয়েছে। কি এমন করে ফেললো ও? একটা মেয়ের রুমে এসে তার সাথে মিসবিহেভ করা কি কোনো অপরাধের আওতায় পড়ে না? হি ইজ ট্রাইং টু মলেস্ট মি। বাজে ব্যবহার করেছে আমার সাথে। সুভার কথা শুনে আভির রাগ সপ্তম আসমানে উঠে যায়। হাউ ডেয়ার হি! আজকে মেরেই ফেলবো ওকে। আভি রেগে জাহিদের দিকে এগোতেই সুভা ওকে আটকায়। ওর ভুলের শাস্তি ও পেয়ে গেছে, তোমার কিছু করা লাগবে না। আভি কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর কাউকে কল করে বলল, হ্যালো, আভি রাইজাদা স্পিকিং। রুম নাম্বার 125-এ ময়লা পড়ে আছে, এসে এটাকে পরিষ্কার করে নিয়ে যান। আভি সুভার দিকে তাকাতেই দেখলো ওর কাঁধের উপরে খামচির দাগ আর রক্ত জমে আছে। সুভা, তোমার ঘাড় থেকে তো কেটে রক্ত বেরোচ্ছে। আভি এগিয়ে আসতেই সুভা পিছিয়ে যায়। এতে আভির কদম থেমে যায়। তোমার সিম্প্যাথির প্রয়োজন নেই আমার। আমি একটু রেস্ট নিব। আমার রুম থেকে বের হলে আমি খুশি হতাম। সুভার কথায় আভি রাগ দেখে বেডে পা দিয়ে বাড়ি মারল। ঋষভ ভয়ে কেঁপে উঠল আভির কাছে। দুইটা গার্ড এসে জাহেদকে উঠিয়ে নিয়ে গেল। আভি ঋষার দিকে রাগী দৃষ্টিতে তাকে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। ঋষা এখনও কনফিউজড হয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওর জানা মতে সুভা এতটা সাহসী না যে কাউকে এভাবে পিটাবে। তাহলে কে সুভাকে হেল্প করেছে সেটা ভেবেই পাচ্ছে না ঋষা। তুমি কি এইভাবেই দাঁড়িয়ে থাকবে, নাকি জাহিদের মতো গার্ডস এনে তোমাকে পাঠাতে হবে? সুভার কথায় ঋষা ওর দিকে রাগীভাবে তাকিয়ে একবার রুমে চোখ বুলিয়ে বের হয়ে যায়। ঋষা চলে যেতেই সুভা দ্রুত দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। বড়জোর বাজলাম। হঠাৎ রসনের কথা মনে পড়ে গেল সুভার। ও তো রসনকে আলমারিতে লক করে রেখেছিল। সুভা দৌড়ে গিয়ে আলমারি খুলল। আলমারি খুলতেই রসন কাশতে কাশতে বেরিয়ে এলো ভেতর থেকে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রসন, যেন এতক্ষণ দম আটকে ছিল ওর। রসনের চেহারা লাল হয়ে গেছে আর ঘেমে পুরো শরীর একাকার। রসন গিয়ে মাথা চেপে মেরে বসে পড়ল। সুভার মধ্যে অপরাধবোধ কাজ করছে, কারণ ও জানে রসনের গরমে অ্যালার্জি আছে। ও গরম আর রোদের তাপ সহ্য করতে পারে না। শরীর লাল হয়ে যায় রসনের, যেমনটা এখন হয়েছে। সুভা ভয়ে ভয়ে রসনের সামনে এগোলো। তারপর ওর পিঠে আলতো করে হাত রেখে বলল, আর ইউ ওকে রওশন? সুভার কথায় রসন ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। তুমি আমার যে অবস্থা করেছো তারপরেও কি আমার ওকে থাকা উচিত? এক কাজ করি, আধা ঘন্টার জন্য তোমাকে আলমারিতে লক করে রাখি, তখন তুমি নিজেই বুঝতে পারবে কি আমি ওকে আছি কি না। সুভা ঢুকিল রসনের কথায়। এখন যদি সত্যি রসন ওকে আলমারিতে আটকিয়ে দেয়, ও তো অন্ধকারকে ভয় পায়। তারপর বন্ধ জায়গায় সাফোকেশন প্রবলেম আছে। সুভার কপাল বেয়ে ঘাম পড়ছে। কথাগুলো ভেবে সুভার ফেস দেখে রসন বুঝতে পারলো যে সুভা ভয় পেয়ে গেছে আর নিজের কল্পনাতেই হয়তো আলমারিতে লক হওয়ার এক্সপেরিমেন্ট করে ফেলেছে। এভাবে দাঁড়িয়ে না থেকে আমাকে এক গ্লাস পানি দাও। সুভা হন্তদন্ত করে গ্লাসে পানি ভরে এনে রসনকে দিল। ওর হাত প্রচণ্ডভাবে কাঁপছে। রসন সুভার হাত থেকে গ্লাসটা নিয়ে ওটা সুভার দিকে এগিয়ে দিল।
আমার থেকে বেশি তোমার পানির প্রয়োজন। ড্রিঙ্ক ইট। সুভা একবার রওশনের দিকে তো একবার গ্লাসের দিকে তাকালো। সুভা আচমকা রওশনের হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে সব পানি শেষ করে ফেলল। এখন হয়তো একটু ভালো লাগছে। রওশন সুভার ঘাড়ের খামচির দাগটা লক্ষ্য করলো। লাল হয়ে রক্ত জমে গেছে জায়গাটা। ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো। কিন্তু কেন? আমি কাউকে এক্সপ্লানেশন দেই না, তুমি জানো, তাই চুপচাপ সেটা করো যেটা বলছি। সুভা দ্রুত নিজের লাগেজ থেকে ফার্স্ট এড বক্সটা বের করে রওশনকে দিল। এটা সবসময় সুভার কাছে থাকে, যেন কোনো বিপদের হাতে সামনে পাওয়া যায়। রওশন বক্সটা নিয়ে বেডে রাখলো, তারপর সুভার হাত ধরে ওকে নিজের পাশে বসিয়ে দিল। আচমকা হাতে টান লাগায় সুভা ব্যালেন্স করতে পারল না, সাথে সাথে রওশনের কাঁধ ধরে ফেললো। রওশন বক্স থেকে তুলো আর অ্যান্টিসেপটিক বের করে সুভার সামনে এগোতে নিলেই সুভা ভয়ে পিছিয়ে যায়, কারণ ও জানে এতে ব্যথার জায়গায় চলবে। রওশন সুভাকে একটানে নিজের কাছে নিয়ে শক্ত করে ওর হাত ধরল, যেন নড়তে না পারে। ডোন্ট মুভ। সুভা রওশনের কথায় ভয়ে ফ্রিজড হয়ে বসে রইল। রওশন আলতো করে সুভার ঘাড়ে তুলো দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। সুভা রওশনের শার্ট খামচে ধরে ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। রওশন নিজের সম্পূর্ণ চেষ্টা করছে যেন সুভা ব্যথা না পায়। তাও যেহেতু এটা অ্যান্টিসেপটিক, একটু তো জ্বলবেই। সুভা চোখ খিচে বন্ধ করে আছে, আর ওর চোখের কোনায় পানির ফোঁটা জমে গেছে। রওশনের কাঁধের দিকে শার্ট সুভা শক্ত করে খামচে ধরেছে। এতে রওশনও ব্যথা পাচ্ছে, তাও কিছু বলছে না। রওশন ব্যথা জায়গাটা পরিষ্কার করে ওখানে ছোট একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। সুভার দিকে তাকাতেই দেখলেও সুভা চোখ খিচে বন্ধ করে রেখেছে। রওশন পলকহীনভাবে তাকিয়ে আছে সুভার চেহারার দিকে। এত কাছ থেকে সুভাকে দেখার সুযোগ কখনো হয়নি ওর, হয়তো এরপরও হবে না। তাই আজ নিজের চোখে তৃষ্ণা মিটিয়ে দেখছে ও সুভাকে। আচমকা রওশন সুভার ঘাড়ের খামচির জায়গায় গভীরভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। সুভা শকড হয়ে চোখ খুলল। ও চোখ বড় বড় হয়ে গেছে রওশনের কাজে। শরীর কাঁপতে শুরু করেছে অটোমেটিকলি। রওশন একে একে 2-3টা চুমু দিল সুভার ঘাড়ে, তারপর উঠে 1 সেকেন্ডও দেরি না করে বেরিয়ে গেল রুম থেকে। সুভা যেন স্ট্যাচু হয়ে গেছে। কি করলো রওশন? সব ওর মাথার উপর দিয়ে গেল। এখনও শরীর কাঁপছে, ওর গলা শুকিয়ে গেছে, দম যেন আটকে যাচ্ছিল এতক্ষণ। এদিকে রওশন নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। ঝর্ণা ছেড়ে দিয়ে বড় মিররটার দিকে মুখ ফিরিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে রওশন। ঝর্ণার পানি সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছে ওকে। ওরা চুলগুলো নিমেষেই নুয়ে গেল পানিতে ভিজে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রওশন। বারবার একই ভুল কেন করি আমি? ওর থেকে নিজেকে দূরে রাখতে চাই, অথচ নিজেই ওর এত কাছে চলে যাই কেন? ওয়াই? কেন নিজের আবেগের নিয়ন্ত্রণ নেই আমার? আমি রওশন রায়জাদা, আমার কোনো দুর্বলতা নেই, তাও কেন ওকে নিজের দুর্বলতা বানিয়ে নিলাম আমি? রওশন শাওয়ারের নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি এমন একটা গরম ধারায় আছি যে না তোমাকে কাছে টানতে পারছি আর না দূরে সরাতে পারছি সুভা। রওশন চোখ বন্ধ করে ফেল। সুভার চেহারা ভেসে উঠছে ওর চোখে। রওশন চোখ খুলে নিজের শার্টের পকেটে হাত দিয়ে একটা ঝুমকা বের করলো। সিলভার কালারের মধ্যে বড় সাদা পাথরের ঝুমকা। রওশন ঝুমকাটাকে নিজের সামনে ধরে বলতে শুরু করলো। আমাদের গল্পটা তো অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু আফসোস আমি এই গল্পটার শেষ নিজের মতো করতে পারবো না। তোমার হৃদয়ে আমি থাকি বা না থাকি সুভা, আমার হৃদয়ের সবটা জুড়ে তুমিই ছিলে, আছো আর থাকবে। রওশন চোখ বন্ধ করে ঝুমকাটায় নিজের ঠোঁট ছোঁয়ালো। এইদিকে সুভা নিজের রুমের জানালার বাইরে তাকিয়ে আছে। রওশনকে কেন ওর কাছে ভিন্ন লাগে তাই আজও বুঝতে পারত না। রওশনের ওর কাছে আসলে যে অনুভূতিটা হয়, কেন সেটা আভির সময় হয় না ভেবেই পাচ্ছে না ও। আমি কেন দ্বিধায় পড়ে যাচ্ছি? কি এমন কানেকশন আছে আমার আর রওশনের মধ্যে যা আমাকে ওনার দিকে এতটা টানে? আমি নতুন করে কাউকে ভালোবাসতে চাই না, চাই না কাউকে নিজের জীবনে। তবু কেন এই অনুভূতি? দ্য নেক্সট ডে। নেক্সট রাউন্ড হলো ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে সবাই নিজেদের ডিজাইন করা ড্রেস এবং জুয়েলারি পরে এক্সিবিশনে পার্টিসিপেট করবে। জায়েদকে কম্পিটিশন থেকে আউট করে দেওয়া হয়েছে, তাই সুভা আর রিশা সহ মোট 4 জন কম্পিটিটর আছে। সবাইকে ড্রয়িং রুমে নিজেদের প্রিপারেশন করার জন্য সময় দেওয়া হয়েছে। সুভা নিজে ডিজাইন করা ড্রেস ভালো করে চেক করে নিজের কাবার্ডে রেখে দিয়েছে।
সন্ধ্যার পর কম্পিটিশন, তাই এখন বসেও অফিসের কিছু কাগজপত্র চেক করছে। এদিকে কালো শার্ট, ব্লু ব্লেজার, কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি, কালো শুজ, চুলগুলো জেল দিয়ে সেট করে রেডি হয়ে নিজেকে আয়নায় দেখে নিচ্ছে রওশন। সব ঠিক আছে, শুধু একটা জিনিস মিসিং। রওশন একটা কালো আর ব্লু কম্বিনেশনের টাই বের করে সুন্দরভাবে সেটা পরে ফেললো। নাও ইটস পারফেক্ট। রওশন বেড থেকে ওর ফাইলগুলো নিয়ে বের হয়ে গেল সেটের উদ্দেশ্যে। ইন স্টুডিও, সুভা নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে রেডি হওয়ার জন্য, কিন্তু কিছু একটা মিসিং লাগছে ওর। আরে ইয়াররিং তো আমার রুমেই রয়ে গিয়েছে। কম্পিটিশন শুরু হতে সময় আছে, গিয়ে নিয়ে আসি। সুভা ওর ক্যাবিনেট থেকে বেরিয়ে যায়। সুভা বের হতে ইলিশা আড়াল থেকে বেরিয়ে সুভার ক্যাবিনেটে ঢুকে পড়ে। সুভার ড্রেস সোফার উপরেই রাখা। রিশা গিয়ে সুভার ড্রেস নিজের হাতে তুলে নেয়। আমাকে হারিয়ে কম্পিটিশনে জেতার অনেক শখ তোমার, তাই না সুবাহা? আজকে তোমার এমন হাল হবে যে কম্পিটিশন তো দূরে থাক, কাউকে নিজের মুখ দেখানোর লায়ক থাকবে না তুমি। রিশাটা ব্লেড নিয়ে সুভার গাউনের চেনের কিনারায় সুতোগুলো তুলে দেয়, যেন গাউন পরার পর ওর গাউনের চেন খুলে যায়। কাজ শেষ হতেই সুভার ড্রেস জায়গা মতো রেখে রুম থেকে বেরিয়ে যায় রিশা। সুভা রুমে আসতেই দেখে ওর ক্যাবিনেটে দরজা খোলা। কেমন একটা খটকা লেগে যায় ওর। তারপরেও ব্যাপারটা গ্রাহ্য না করে সুভা রেডি হতে শুরু করে। আফটার সাম টাইম, নীল রঙের স্লিভলেস হাতার গাউন অসম্ভব সুন্দর করে ডিজাইন করেছে সুভা। গাউনের সামনের দিকে সাদা নেটের কোটি সিস্টেম। গাউনটা পুরো ফ্রোজেনের ইলসার গাউনের মতো দেখতে, কিন্তু এতে কিছুটা ইউনিক ডিজাইন দিয়েছে সুভা। ড্রেসের সাথে ম্যাচিং করে গলার স্টোনের পেন্ডেন্ট আর ইয়ারিং ডিজাইন করা হয়েছে। চুলগুলো পাফ করে নিচের দিকে কার্ল করে এক সাইডে এনে চুলে স্টোনে স্টার ক্লিপ লাগিয়েছে। সব মিলিয়ে সুভাকে পুরো প্রিন্সেসের মতো লাগছে। সুভা আর বাকি সব কন্টেস্ট্যান্ট স্টেজের সামনে এসে দাঁড়িয়েছে। সুভাকে দেখে সবাই হাঁ হয়ে গেছে। সবচেয়ে ইউনিক ডিজাইন তৈরি করেছে সুভা। তুমি বেশিই বলে ফেলছো মিতু, তোমার ডিজাইনও বেস্ট হয়েছে। সুভাকে আর চোখে দেখছে রিশা আর মনে মনে ভাবছে, আজকে তোমার এমন হাল হবে যে কম্পিটিশন তো দূরে থাক, কাউকে নিজের মুখ দেখানোর লায়ক থাকবে না তুমি। মৃত্যুর কথায় সুভা পেছনে ঘুরল। রওশনকে দেখে মুখ অটোমেটিকলি হা হয়ে গেল ওর। রওশন অয়নকে কিছু বোঝাতে বোঝাতে হেঁটে ভেতরে আসছে। সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রওশনের দিকে। আশেপাশে সবাই হাঁ হয়ে দেখছে রওশনকে। এমনিতেই ও সবাই ক্রাশ, তার উপর আজকে ওর লুক দেখে সবাই আরও ফিদা হয়ে গেছে। রওশন সামনে তাকাতেই সুভাকে দেখে থমকে গেল। ওর হার্টবিট দ্রুত হয়ে গেছে, চোখের পলক পড়ছে না। সুভাকে কোনো প্রিন্সেসের থেকে কম লাগছে না। রওশন কিভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সুভা কিছুটা লজ্জা পেয়ে নিজের মাথা নিচু করে ফেলে। স্যার। অয়নের ডাকে ঘোর কাটল রওশনের। রওশন সুভার থেকে চোখ সরিয়ে বলল, বলো। স্যার সবাই অপেক্ষা করছেন, যাবেন না? হ্যাঁ চলো। রওশন সুভার দিকে এক পলক তাকিয়ে স্টেজের দিকে চলে গেল। আনিকা আর বাকি সবার সাথে হাত মিলিয়ে নিজের চেয়ারে বসে পড়ল। কম্পিটিশন শুরু হয়ে যায়। সব লাইট অফ হয়ে স্টেজের কালার লাইট জ্বলে ওঠে। সব কম্পিটিটর এক এক করে সামনে আসে। সর্বশেষ আসে সুভা। ওর কিছুটা নার্ভাস লাগছে, তা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। রওশন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সুভাকে। সব চিফরা এটা সেটা প্রশ্ন করছে ওদেরকে। সুভা অনেক সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। হঠাৎ ওর অনুভূতি হচ্ছে যে ওর গাউনটা নিচে সরে আসছে, হয়তো চেইন ধীরে ধীরে ছুটে যাচ্ছে। ভয়ে সুভা হার্ট কেঁপে উঠছে। নিজের ড্রেস শক্ত করে মুট করে ধরে সুভা। রওশন ভালোভাবেই সুভার রিয়াকশন নোটিশ করছে। ও বুঝে উঠতে পারছে না সুভা হঠাৎ ভয় পাওয়ার কারণ। এটা কিভাবে হলো? আমি তো ড্রেস ভালোভাবে চেক করে নিয়েছিলাম। তাহলে আল্লাহ প্লিজ হেল্প মি। সুভার কপালে ঘাম জমে গেছে। ঠোঁটো কাঁপতে শুরু করেছে ওর। সুভা চোখ খিচিয়ে বন্ধ করে ফেলে, মনে মনে আল্লাহকে ডাকছে ও। সুভা স্টেজের সব লাইট অফ হয়ে যায় আর হইচই শুরু হয়ে যায়। কেউ আচমকা সুভাকে জড়িয়ে ধরে সরিয়ে আনে সেট থেকে।
স্টেজের বাইরে নিয়ে আসে লোকটি সুভাকে। সুভা আচমকা এমন হাওয়ায় ঘাবড়ে যায়। একে তো ওর ড্রেসের এই অবস্থা, তার উপর এভাবে কেউ ওকে স্টেজ থেকে নিয়ে আসলেও ভয় পাওয়াটাই স্বাভাবিক। সুভা চোখ খুলে দেখে সামনের মানুষটি অন্য কেউ নয়, বরং রওশন। রওশনকে দেখে সুভা স্বস্তির নিঃশ্বাস নিল। হঠাৎ রওশনকে জড়িয়ে ধরে কেঁদে দেয় সুভা। রওশন, আমার ড্রেসে। রওশন সুভার পিঠের দিকে তাকাতেই দেখল ড্রেসের চেইনের কিছু অংশ ছুটে যাচ্ছে, যার কারণে গাউনটা শরীর থেকে নিচে নেমে আসছে। রওশন নিজের চোখ সরিয়ে নেয়, তারপর সুভাকে সরিয়ে নিজের কোট খুলে ওর গায়ে জড়িয়ে দিয়ে গম্ভীরভাবে বলে, গিয়ে চেঞ্জ করে আসো ফার্স্ট। কিন্তু কম্পিটিশন। এত কিছু ভাবতে হবে না তোমাকে, আই উইল ম্যানেজ, গো। সুভা রওশনের কথা মতো নিজের ট্রায়াল রুমে চলে গেল। রওশনের চোখ যায় সুভার রুমের বাইরে সিসি ক্যামেরার দিকে। রওশন কাউকে কল করে কথা বলতে শুরু করে। কম্পিটিশন কিছু সময়ের জন্য থামিয়ে দিয়েছে রওশন। সবাইকে বলা হয়েছে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য 1 ঘন্টার জন্য ফাংশন অফ থাকবে। এই 1 ঘন্টায় সুভার অপরাধীকে খুঁজে উপযুক্ত শাস্তি দিতে হবে রওশনের। আফটার অ্যান আওয়ার্স কম্পিটিশন আবার স্টার্ট হয়েছে। সব কম্পিটিটর আবার আগের মতো যার যার জায়গায় দাঁড়িয়ে আছে। সুভা সেম ডিজাইনের ড্রেস পরেছে। কম্পিটিশনে রুল, যে কোনো ডিজাইন তৈরি করলে দুটো করতে হবে, যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে কাজে লাগানো যায়। আজকের রুলটা সুভাকে বাঁচিয়ে দিল। ঈশা সুভার দিকে আর চোখে তাকাচ্ছে আর রাগে ফুঁসছে। ও বুঝে উঠতে পারছে না যে সুভা ড্রেস এখনো কিছু হচ্ছে না কেন। এত সুন্দর প্ল্যান তাহলে ভেস্তে গেল। সবাইকে প্রশ্ন করা শেষে ঈশার টার্ন আসে। অনেকে ঈশাকে কিছু জিজ্ঞেস করার আগেই রওশন বলে ওঠে, মিস রিশাকে প্রশ্ন আমি করব। শিওর। তো মিস রিশা, আপনি যে ড্রেসটি পরে আছেন সেটা কি আপনি নিজে ডিজাইন করেছেন নাকি কপি করা? অবভিয়াসলি আমি ডিজাইন করেছি। ও গুড। এখন আমাকে বলেন যে আপনি জেতার জন্য কি কি করতে পারেন, আই মিন কোন পর্যায়ে যেতে পারেন আপনি একটা কম্পিটিশন জেতার জন্য? আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না স্যার। ও তো এ ব্যাপার, নেভার মাইন্ড। আমি আপনাকে লাইভ শো দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আপনি জেতার জন্য কোন লেভেলে নামতে পারেন। অয়ন, মুভি স্টার্ট করো। জি স্যার। ঈশা হাত পা ভয়ে বরফ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে সব ফেলে পালিয়ে যেতে, কিন্তু সেটাও করতে পারবে না, কারণ এখান থেকে এই মুহূর্তে বের হওয়া অসম্ভব। অয়ন স্টেজের লাইটের পাওয়ার কমিয়ে দিয়ে প্রজেক্টর অন করে দেয়। প্রজেক্টরের সিন দেখে সবাই হাঁ হয়ে গেছে। সুভার ক্যাবিনেটের সিসি ক্যামেরার ফুটেজ এটা। সুভা বেরিয়ে যেতেই রিশা কীভাবে সুভার ড্রেস নষ্ট করেছে সব দেখানো হচ্ছে। সব ক্যাবিনেটে সিসি ক্যামেরা ফিট করা, যেন যে কোনো সমস্যার দ্রুত সমাধান করা যেতে পারে। আজকের ক্যামেরাটা থাকার কারণে সবাই আসল কালপ্রিটকে শনাক্ত করতে পারল। সুভা ঘৃণা ভরা চোখে তাকালো রিশার দিকে। ও ভাবতেও পারেনি রিশা এতটা নিচে নামতে পারে। হিংসা মানুষের কতটা নিম্ন স্তরে নামিয়ে দেয় তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে রিশা। সবাই কানাকানি করছে, রিশা লজ্জা আর ভয়ে মাথা নিচু করে আছে। ভিডিও শেষ হতেই প্রজেক্টর অফ হয়ে যায়, সাথে সাথে সবাই চুপ করে যায়। ছি রিশা, তোমার লজ্জা হওয়া উচিত নিজের কাজে। একজন মেয়ে হয়ে অন্য একজনের মেয়ের সাথে এমন করতে তোমার বিবেকে বাঁধলো না? পুলিশের নাম শুনে ভয় কেঁপে ওঠে রিশা। মাথা নিচু করে কান্না করছে ও। রিশাকে কি শাস্তি দেওয়া হবে সেটা সুভা ডিসাইড করবে। রওশনের কথায় সুভা অবাক চোখে তাকালো রওশনের দিকে। আমি যেহেতু ও তোমার কালপ্রিট, তাই ওকে শাস্তি দেওয়ার অধিকারও তোমার। রওশনের কথায় রিশা আরও ভয় পেয়ে যায়। না জানি সুভা ওকে কি শাস্তি দেয়। আমি ওকে কি শাস্তি দিব? ভয়ে ভয়ে রওশনের দিকে তাকিয়ে, ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, যা করার তা আমি করব, যেহেতু এটা আমার কোম্পানির ব্যাপার। অগ্নিদৃষ্টিতে সুভার দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে সুভা রওশনের চাহনিতে ভয় পেয়ে যায়। ভয়ে ঢোক গিলছে সুভা, ওর গলা শুকিয়ে যাচ্ছে। না জানি রওশন ওকে শাস্তি দিয়ে বসে। ইন্সপেক্টর। কয়েকজন পুলিশ আসে সেটে। রওশন তাদের উদ্দেশ্য করে বলে, নিয়ে যান একে, এর ব্যবস্থা আমি পরে করছি। আই এম রিয়েলি সরি স্যার, এরকম ভুল আর কখনো হবে না। সুবাহা, আই এম সরি দোস্ত, প্লিজ এবার থামা। আমি তো তোর বন্ধু হই, তুই আমার সাথে এমনটা করতে পারিস না, প্লিজ স্টপ দ্যাট।
সুভার ইচ্ছে করছে রিশাকে পুলিশ থেকে ছাড়িয়ে দিতে, কিন্তু রওশনের অগ্নিদৃষ্টির দিকে তাকিয়ে সব সাহস হাওয়া হয়ে যায় ওর। রওশনের চোখ এতটা লাল হয়ে আছে যেন এখনই ও রিশাকে মর্গানে পাঠিয়ে দেয়। রওশন রায়জাদার ডিকশনারিতে ক্ষমা বলতে কোনো শব্দ নেই। নিয়ে যান ওকে। রিশাকে নিয়ে যাওয়া হলো। রিশাকে নিয়ে যেতে কম্পিটিশন আবারও শুরু করা হয়। যেহেতু সুভা ডিজাইন সবচেয়ে ভালো ছিল, ওকেই প্রাইজ দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে সুভার কম্পিটিশন জেতার খুশির থেকে বেশি রওশনকে নিয়ে ভয় হচ্ছে। আল্লাহ জানে ওর কপালে কি আছে। রওশন যে পরিমাণ রেগে আছে ওর উপর। সবাই সুভাকে শুভেচ্ছা দিচ্ছে, কিন্তু সুভার চোখ আশেপাশে শুধু রওশনকে খুঁজছে। সবাইকে সাইড করে সুভা রওশনকে খুঁজতে বেরিয়ে যায়। পুরো হল খুঁজে ও রওশনকে পেল না ও। সুভা ভাবছে হয়তো রওশন ওর রুমে আছে, তাই সুভা রওশনের রুমে চলে আসে। রওশনের রুমের বাইরে দাঁড়িয়ে আছে সুভা। বুকে থুতু দিয়ে দরজা নক করলো ও। 2-3 বার দরজা নক করার পর কেউ দরজা খুললো আর আচমকা সুভা হাত টেনে ভেতরে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। সুভা কিছু বুঝে ওঠার আগেই রওশন সুভার ঠোঁটেই নিজের ঠোঁট বসিয়ে দেয়। সুভা চোখ বড় বড় করে তাকালো রওশনের দিকে। এমনটা হবে ও কিছুতেই আশা করেনি। রওশন সুভার কোমর জড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। সুভা চাইতেও রওশনকে দূরে সরাতে পারছে না। কোথাও একটা বাধা পড়ছে ও। রওশন সুভাকে ছেড়ে ওর কপালের সাথে কপাল ঠিকে নাকি নাক লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সুভা এখনও ফ্রিজড হয়ে আছে। ওর জন্য এটা ওর ফার্স্ট কিস, তাও রওশনকে। সুভার তো স্ট্রোক করার অবস্থা। ফার্স্ট পার্টি সুভা হুঁশে ছিল না, তাই কিসের কথা মনেও নেই। বেচারি কি দোষ। এই রওশন রায়জাদা আমার ফার্স্ট কিস নিয়ে নিল। হি স্টোন মাই ফার্স্ট কিস। রওশন চোখ খুলে সুভার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো। কেন আমার রাগ ধরো তুমি, হ্যাঁ? যখন বলেছিলাম রিশাকে নিজের মতো করে শাস্তি দিতে, তখন কেন নিজের পা পিছিয়ে নিলে? তোমার উচিত ছিল ওকে সবার সামনে ঠাঁটিয়ে কয়েকটা চড় মারার। ও যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। যদি আমি সময় মতো কিছু না করতাম তাহলে কি হতো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রওশনে চিল্লানোতে সুভার প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। বাজারে কাজে হয়ে সরে যেতে নিলেই রওশনের হাত ধরে নিজের কাছে টেনে নেয়। রওশনের মুখ একদম সুভার কাছাকাছি, এতটা কাছে যে সুভা আর রওশন দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে। সুভার তো ভয়ে গলা শুকিয়ে আসছে। বেচারি পারে না এখনই কেটে দেয়, কিন্তু রওশনের রক্তিম চোখ দেখে কান্না করতেও ভয় পাচ্ছে ও। তুমি কেন বুঝো না সুহা? সবাই তোমার মতো না। আমাদের আশেপাশের মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না। আজকে তুমি নিজেই তার প্রমাণ পেয়ে গিয়েছো। সুভা নিজের মাথা নিচু করে ফেলল। কি বলবে ও? আসলেই তো ও নিজের বন্ধু একটা সামান্য কম্পিটিশন জেতার জন্য ওর সাথে এরকম বাজে কাজ করেছে। সুভার কোনো জবাব না পেয়ে রওশনকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। রওশন সরে যেতে সুভা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ মনে হচ্ছিল যেন ওর দম বন্ধ হয়ে আসছে। রওশন বাম হাতে 2 আঙ্গুল দিয়ে কপালের সাইড ঘষছে, হয়তো নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। সুভা আর চোখে রওশনের দিকে তাকে মনে মনে বলতে শুরু করে। যান বাঁচাতে হলে মানে কেটে পড় এখান থেকে সুভা। এই রওশন রায়জাদা আজকে নিশ্চয়ই পাগল হয়ে গেছে, আর এখন তোকেও পাগল করে পাবনা পাঠানোর ব্যবস্থা করছে। সুভা ধীর পায়ে দরজার দিকে এগোতেই রওশনের হুঙ্কার শুনে ওর পা ওখানে জমে যায়। আমি তোমাকে যেতে বলেছি? না না তাহলে যাচ্ছ কেন? না মানে আমি আমার রুমে। রওশন ওর বেডে বসে সুভাকে বলে, কাম হিয়ার। কি? সামনে আসতে বলেছি, পিছনে যেতে না। রওশনের ধমক শুনে সুভা এক ঝটকায় রওশনের সামনে এসে দাঁড়ায়। বসো। সুভা বাধ্য মেয়ের মতো রওশনের পাশে বসে পড়ল, কিন্তু একটু ডিস্টেন্স রেখে। রওশন আচমকা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সুভা তো ফুল শকড রওশনের কাছে। মাথাটা টিপে দাও, আমি ঘুমাবো। কি? কি না জি, ডু ইট ফাস্ট। তোমার কারণে মাথা ব্যথা উঠেছে, তাই ব্যথা দূর করার দায়িত্ব তোমার। সুভার তো পুরো শরীর কাঁপছে।
রওশন ওর কোলে মুখ গুজিয়ে চোখ বন্ধ করে আছে। এক তো আমার কোলে মাথা রেখে শুয়ে আছে, তার উপর বলছে মাথা টিপে দিতে। মগের মূল্য পেয়েছে নাকি? ইচ্ছা করছে মাথা না গলা টিপে দেই। আমি কিছু বলেছি? সুভা ভয়ে ভয়ে রওশনের মাথায় হাত রেখে আলতো করে টিপে দিতে লাগলো। রওশন সুভার কোমর জড়িয়ে ধরে আর গভীরভাবে ওর করে মুখ গুজিয়ে দিল। সুভার হার্ট বেরিয়ে যাওয়ার উপক্রম, হাতও থরথর করে কাঁপছে ওর। আমি ঘুমিয়ে পড়লেও আমার পারমিশন ছাড়া রুম থেকে বের হবে না। ডু ইউ গেট দ্যাট? হ্যাঁ, গুড গার্ল। এখন সুন্দর করে আমার মাথাটা টিপে দাও। দিচ্ছি তো। রওশন চোখ বন্ধ করে মুচকে এসে সুভার হাতের স্পর্শ অনুভব করছে। সুভা মনে মনে রওশনের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কিছুক্ষণ বাদে সুভা খেয়াল করলো রওশনের কোনো রেসপন্স আসছে না। হয়তো ঘুমিয়ে পড়েছে তাই। সুভা খুব সাবধানে পাশ থেকে একটা বালিশ নিয়ে রওশনের মাথার নিচে রেখে দিয়ে নিজেই উঠে পড়ল। তারপর রওশনের উপর ব্ল্যাঙ্কেট টেনে দিল ভালো করে। হঠাৎ সুভার চোখ যায় রওশনের উপর। রওশনের ঠোঁটের কিনারে লিপস্টিক লেগে আছে। সুভা হেসে দেয় রওশনকে দেখে। তারপর টেবিল থেকে টিস্যু নিয়ে ওর পাশে বসে পড়ল সুভা। খুব যত্ন সহকারে রওশনের ঠোঁট থেকে লিপস্টিক তুলে দিচ্ছে ও। ঘুমন্ত রওশনের দিকে তাকিয়ে পলক পড়ছে না সুভার। এতটা অদ্ভুত সুন্দর লাগছে তাকে। একদম বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে রওশন। ওকে দেখে কেউ বলবে না যে সারাদিন ও ফুল অ্যাটিটিউড আর অ্যাংরি মুডে থাকে। যার নিকনেম সুভা মিস্টার অ্যারোগেন্ট দিয়েছে, সে বাচ্চাদের মতো ঘুমায়। কথাগুলো ভেবেই আনমনে হেসে ফেল সুভা। রওশনের ঘুমন্ত অবস্থায় ছবি তোলার জন্য ফোন খুঁজতেই সুভার খেয়াল হলো রওশন যখন ওকে টান দিয়েছিল ওর পার্স দরজার সামনেই পড়ে গিয়েছিল। সুভা উঠে ওর ব্যাগ থেকে ফোনটা বের করে রওশনের কয়েকটা ছবি তুলে নিল। বাহ, মিস্টার অ্যারোগেন্টের ছবিগুলো পুরোই মিস্টার কিউটের ডিব্বার মতো হয়েছে। রওশনের দিকে তাকিয়ে উঠে যায় সুভা। দরজার দিকে পা বাড়াতে আবারও থেমে যায় ও। রওশনের দিকে এক পলক তাকিয়ে টুপ করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল ঘুমন্ত রওশনের কপালে ঠোঁট ছোঁয়ানোর, কিন্তু ইচ্ছেটাকে এতক্ষণ দাবিয়ে রেখেছিল। এখন সুযোগ পেয়ে পূরণ করে নিল ইচ্ছেটা। সুভা আলতো পায়ে রুম থেকে বেরিয়ে দরজা লক করে নিজের রুমে চলে যায়। নিজের রুমে ফিরে সোজা শাওয়ার নিতে চলে যায় সুভা। শাওয়ার নিয়ে এসে খাটে আতশোয়া হয়ে রওশনের ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েও। ইন মর্নিং রওশন আড়মোড়া ভেঙে বেড থেকে উঠেই দেখল ওর মাথার নিচে বালিশ আর সুভা গায়েব। রওশন পুরো রুমে চোখ বুলিয়ে দেখে নিল, কিন্তু সুভা নেই। আমি বলেছিলাম আমার পারমিশন ছাড়া রুম থেকে বের হতে না, তাও আমাকে ওভারটেক করে তুমি চলে গেলে সুভা। এটা ঠিক করলে না তুমি। কিন্তু বলতে হবে তোমার হাতে জাদু আছে, শুধু হাতে না ঠোঁটেও। রওশন উঠে ড্রেসিং টেবিলের সামনে থেকে ওর শ্যাম্পুর বোতল নিতে গিয়ে ওর চোখ আয়নায় যায়। আয়না নিজেকে দেখে চোখ বড় বড় হয়ে যায় রওশনের। ওর কাপড়ে লিপস্টিক দিয়ে ঠোঁটের চিহ্ন হয়ে আছে। বাহ সুভা, তুমি তো দেখি আমার থেকেও ফাস্ট। আল্লাহ জানে আমাকে ঘুমন্ত পেয়ে আর কি কি করেছো। আফটার সাম টাইম রিসেপশনে জিজ্ঞেস করার পর রওশন জানতে পারে সুভা সকাল সকাল ফিরে গিয়েছে। অয়নকে দিয়ে ইনফরমেশন নেওয়ার পর অয়ন বলল সুভা হোটেল থেকে ডাইরেক্ট ওর এনজিওতে গিয়েছে। রওশন দেরি না করে গাড়ি নিয়ে সুভার এনজিওর উদ্দেশ্যে বেরিয়ে যায়। রওশন সামনে সুপার মার্কেট থেকে বাচ্চাদের জন্য চকলেট আর কিছু টয়েস নিয়ে নেয়। এনজিওতে পৌঁছেই রওশন ওর গাড়ি পার্ক করে। ওয়াচম্যানকে দিয়ে সব জিনিস ভেতরে পাঠায়। এনজিও এর কেয়ারটেকার থেকে রওশন জানতে পারল যে সুভা পেছনের লনে বাচ্চাদের সাথে খেলা করছে। গার্ডেন কানামাছি খেলছে সুভা বাচ্চাদের সাথে। ও চোখ কাপড় দিয়ে বাঁধা আর বাচ্চারা আশেপাশে ছুরি ছিটে আছে। সবার চেহারায় হাসি। সুভা বাচ্চাদের ধরার চেষ্টা করতেই তারা সরে যাচ্ছে। রওশন বাগানে এসে দেখে সুভা বাচ্চাদের সাথে খেলছে। সুভার চোখে পট্টি বাঁধা, ঠোঁটে হাসি, আঁচলগুলো এলোমেলোভাবেই উঠছে। রওশন ধীর পায়ে এগিয়ে আসলো সুভার দিকে। রওশনকে দেখে বাচ্চাগুলো দুষ্টু হেসে দূরে সরে দাঁড়ায়। রওশন সুভার কাছে আসতেই সুভা ওকে জড়িয়ে ধরে লাফিয়ে ওঠে। ইয়ে, আমি জিতে গেছি। সব বাচ্চারা হেসে দেয় সুভার কাণ্ডে। রওশনও মুচকি মুচকি হাসছে। হঠাৎ সুভা বুঝতে পারলো যাকে ও জড়িয়ে ধরেছে সে কোনো বাচ্চা না, কারণ কোনো বাচ্চার শরীর এতটা শক্ত হয় না, আর না এতটা লম্বা বাচ্চা এনজিওতে আছে।
সুভা নিজের চোখের পট্টি খুলে রওশনকে দেখে 440 ভোল্টের শক খায়। এক ঝটকায় ও রওশন থেকে দূরে সরে দাঁড়ায়। আপনি, আমি ভাবলাম ওরা হবে। রওশন কিছু বলতে যেও বাচ্চাদের দেখে থেমে যায়। তারপর সুভাকে ক্রস করে বাচ্চাদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে ওদের বলে, হাই, আই এম রওশন, তোমাদের সুহা আপির ফ্রেন্ড। ইয়েস। সুভা ইশারা করে বাচ্চাদের না বলছে। রওশন সুভার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই সুভা যেন ভয় জমে যায়। রওশন মুনার গাল টেনে বলল, অবভিয়াসলি খেলবো, কিন্তু তোমার সুভা আপিরও খেলতে হবে আমাদের সাথে। সুভা জোর করে হাসার চেষ্টা করে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। ওকে, দেন আমিও খেলবো। সবাই ইয়ে বলে রওশনকে জড়িয়ে ধরে। রওশন টাল সামলাতে না পেরে সবাইকে নিয়ে পড়ে যায়। সুভার বাকি বাচ্চারা ভয়ে শেষ। যদি রওশন এখন রেগে কিছু করে বসে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রওশন হেসে দিল, ওর সাথে বাকি বাচ্চারাও। গোলু রওশনের চোখে পট্টি বেঁধে দিয়ে খেলা শুরু করলো। রওশন বাচ্চাদের সাথে নিজেও বাচ্চা হয়ে গেছে। সুভা খেলা বাদ দিয়ে শুধু রওশনকে দেখছে, খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছে ও রওশনকে। রওশনের এই রূপটা সম্পূর্ণ ভিন্ন সুভার কাছে, যাকে কখনো মুচকে হাসতেও দেখেনি কিছুদিন যাবৎ। তার কত রূপ ওর সামনে আসছে। বাচ্চাদের সাথে যেন রওশনও বাচ্চা হয়ে গেছে। কালো রঙের স্যুটে আবৃত এক লোক দূর থেকে রওশন আর সুভার ছবি তুলছে। তোলা শেষে ছবিগুলো লোকটি কারো নাম্বারে পাঠিয়ে দিয়ে ওখান থেকে সরে গেল। সারাদিন রওশন বাচ্চাদের সাথে খেলা করে তাদের সবাইকে গিফটগুলো দিয়ে সুভাকে নিয়ে বেরিয়ে যায়। রওশন হাসি মুখে ড্রাইভ করছে। আজ ওর লাইফের বেস্ট ডে ছিল, ভাবছে রওশন। সুভা মুগ্ধ চোখে দেখছে রওশনকে, মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর। একটা প্রশ্ন ছিল রওশন। আমি জানি তুমি কি প্রশ্ন করবে। এটাই না যে আমি কেন বাচ্চাগুলোর সাথে এত ফ্রেন্ডলি হয়ে টাইম স্পেন্ড করলাম? হ্যাঁ। রওশন একটা গভীর নিঃশ্বাস নিয়ে সুভাকে বলতে শুরু করে, আমি ওদের জায়গায় নিজেকে দেখেছি সুভা। ইউ নো হোয়াট, ছোটবেলা থেকেই একা বড় হয়েছি। মম ড্যাডের ডেথের পর নিজেই নিজেকে সামলাতে শিখেছি আমি। ওই বাচ্চাগুলো আর আমার মধ্যে তেমন একটা তফাৎ নেই। ওরাও অনাথ আর আমিও অনাথ। পার্থক্য একটাই, ওদের সামলানোর জন্য তুমি আছো, কিন্তু আমার কেউ ছিল না। কারো সাহায্য ছাড়া নিজেকে প্রতিষ্ঠিত করেছি আমি, অনেক স্ট্রাগল করেছি। তার ফলস্বরূপ আমি এখন বাংলাদেশের ওয়েল নোন ফেসের মধ্যে একজন। কথাগুলো বলেই রওশন গাড়ি ব্রেক করলো। সুভার দিকে তাকাতেই দেখলো সুভা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে কিছু অনুভূতি, কিছু গভীর আবেগ অনুভব করছে রওশন। তোমার বাসায় এসে পড়েছে। রওশনের কথায় ঘোর কাটে সুভার। গ্লাসের বাইরে তাকাতেই দেখলো ওর বাড়ির সামনে গাড়ি থামিয়েছে রওশন। সুভার মুখটা মলিন হয়ে গেল। মনে হচ্ছে আজ খুব দ্রুত সময় পেরিয়ে গেছে। আর কিছু মুহূর্ত রওশনের সাথে কাটাতে ইচ্ছে করছে। ওকে জানতে ইচ্ছে করছে, ওর অব্যক্ত কথাগুলিও শুনতে ইচ্ছে করছে। আজ কি গাড়িতেই থাকার ইরাদা আছে নাকি? না তো, গুড নাইট। সুভা বেরিয়ে যেতে নিলেই রওশন ওর হাত ধরে আটকায়। সুভা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রওশনের দিকে। রওশন সুভার দিকে এগিয়ে আসে কিছুটা। রওশনকে নিজের দিকে এগিয়ে আসতেই সুভার চোখ বড় বড় হয়ে গেল, আর হার্টবিটও ফাস্ট হয়ে গেল। সুভা ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। হঠাৎ কপালে ঠোঁটে ছোঁয়া পেতে সুভা চোখ মিলে তাকালো। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সুভা রওশনের দিকে। গো নাও। সুভা এক ঝটকায় গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে নিজের বাড়িতে ঢুকে যায়। রওশন মুচকি হাসছে সুভার কাছে। রওশনের ফোন বাজতেই ওর চোখ মুখ শক্ত হয়ে যায়। হ্যালো, গুড জব। ওর খাতিরদারি করো, আমি আসছি। রওশন সুভার বাড়ির দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিং শুরু করলো। আফটার সাম টাইম একটা লোককে চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকটির পুরো শরীর ভয় কাঁপছে, কারণ সামনে অপোজিট চেয়ারে রওশন বসে আছে। রওশনের হাতে রিভলভারটা নিজের কপালে ঠেকিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে সামনে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে আছে রওশন। রওশন সোজা হয়ে ঝুঁকে বসে লোকটির দিকে, তারপর কিছুটা শান্ত স্বরে বলতে শুরু করে, তুই যেটা করেছিস সেটা কি আদৌ ক্ষমার যোগ্য? কথাটা বলার সাথে সাথে রওশন লোকটির হাতে গুলি করে দেয়। লোকটি চিৎকার করে ওঠে। পাশের সব লোকেরা ভয় কেঁপে ওঠে, আর অয়ন্ত ঘেমে একাকার।
বারবার রুমাল দিয়ে নিজের কপাল মুছছে। সব ভুলের ক্ষমা আছে, কিন্তু বেইমানির কোনো ক্ষমা নেই রওশনের কাছে। তুই আমার লোক হয়ে টাকার লোভে আমার শত্রুর সাথে হাত মিলিয়েছিস আর ভাবছিস আমি তোকে ক্ষমা করে দেব? ইম্পসিবল। যারা পিঠ পিছে প্রহার করে তাদের থেকে ভয়ঙ্কর শত্রু দ্বিতীয় হয় না। তোকে এখন ক্ষমা করে দিলে তুই আবার আমাকে পেছন দিয়ে আঘাত করবি, আর তা রওশন মেনে নেবে না।